তুষি নাক চোখ বন্ধ করে সোজা ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়ালো। মনটা খুব করে বলছে, ঘরে কত দামি দামি জিনিস, কিছু চুরি কর তুষি, কিছু চুরি কর। কিন্তু না, আজ আর সাহসে কুলালো না ওসব। বাড়িতে শুধু আইরিন আছে, যদি দেখে টেকে ফেলে এই মেয়ে ঠিক কেস খাইয়ে দেবে। মুখ কালো করে ওয়াশরুমের দরজা ধাক্কা দিল। টাইলসের মেঝেতে ডান পাটা ছোঁয়াতেই হড়কে গেল সেটা। সঙ্গে সঙ্গে ধপাস করে পড়ে গেল তুষি। ফ্লোরে পিচ্ছিলতায় মাথাটা সজোরে ঠুকে গেল বেসিনের সাথে। প্রচন্ড ব্যথায় ও মা গো বলে চেঁচিয়ে উঠল সে। বসার ঘরে বসেই সেই চিৎকার শুনেছে আইরিন। আনন্দে ঝলকে উঠল সে। বাড়ল ঠোঁটের হাসি। ওয়াশরুমের মেঝেতে ও সাবান ঘষে রেখে এসেছে, সেদিনের প্রতিশোধ কড়ায় ঘন্টায় বুঝে নেবার আশায়। ওকে দিয়ে ঘর মোছানো, গায়ে ময়লা পানি ঢালা, নিয়ে ঠেলা সামলা এবার। তক্ষুনি ঘরের লকে চাবি ঘোরানোর শব্দ হলো। ততস্থ ঘাড় ফিরিয়ে চাইলো আইরিন। স্বার্থ ঢুকেছে। মেয়েটার চোয়াল ঝুলে গেল তাতে। ভয় ডরে ফ্যাকাশে মুখ নিয়ে ঝট করে উঠে দাঁড়ালো সে। এই রে, স্বার্থ ভাই তো এ সময় কখনো আসে না বাড়িতে, আজকেই কেন? মানুষটা যখন দোরগোড়ায় তুষির পোড়ের চিৎকার ছুটে এলো নিচে। আইরিন চোখ খিচে জিভ কাটলো অমনি। গেল রে গেল, সব গেল। স্বার্থ তার চোখ বিস্মিত। প্রশ্ন করলো হতভম্ব হয়ে, কে চিৎকার করছে? আইরিন চটজলদি উত্তর দিতে পারলো না, তুতলে উঠলো, মামা মানে মানে তত। স্বার্থ বাকি কথা শুনলো না, দাঁড়ালো না এক মুহূর্ত। ঝড়ের বেগে ছুটলো সিঁড়ির পথে। তুষির কপাল ফেটে গেছে, রক্ত নামছে এক পাশ দিয়ে। পায়ের গোড়ালির যন্ত্রণায় বিবশ। আচমকা পড়ায় পিঠের হাড়েও লেগেছে খুব। উঠতে গেলে ব্যথা বাড়ছে আরো। গোঙাতে গোঙাতে ফের চেঁচালো, শুনতে পাচ্ছ, আমাকে একটু ধরবে? তুষি আইরিনকে ডাকছিল। বাড়িতে তো আর কেউ নেই। তক্ষুনি দুরন্ত হাতে দরজা ঠেললো স্বার্থ। মেঝেতে লেপ্টে থাকা তরুণীকে দেখে চোখ ঠিকরে এলো প্রায়। মেয়েটার ফর্সা কপালে রক্ত। হাত দিয়ে চেপে ধরলেও কবজি ছুঁয়ে নামছে। আওয়াজ শুনে মাথা তুলে চাইলো তুষি। স্বার্থকে দেখে ভরসা পেল কিনা জানা নেই। পানসে মুখে বলতে চাইলো কিছু, তবে সময় মানুষটা দিল না। বিদ্যুতের মতো এসে ঝট করে কোলে তুললো ওকে। তুষি চমকে গেল, স্তব্ধ হলো। টাল সামলাতে ধরফড়িয়ে জড়িয়ে ধরলো গলা। পুরন্তু দুই ঠোঁট মেলে হা করে চেয়ে রইল তারপর। ঘরে কেবল এসে দাঁড়িয়েছে আইরিন। অনাকাঙ্ক্ষিত অপ্রিয় এই দৃশ্যে মাথায় বাজ পড়ল তার। অথচ এসব দেখার দায়িত্ব স্বার্থ নিল না। তুষিকে কোলে নিয়ে সোজা নিজের ঘরে ঢুকে গেল সে। সময়ের এক নরম আবছা ক্যানভাসে হেলে পড়েছে সূর্য। লালচে সোনালি আকাশে তখন দাপুটে পাখিদের আনাগোনা। ওদের নিরে ফেরার তাড়ায়। পাখা ঝাপটানোর শব্দে একরকম ক্লান্ত সুর। নরম রোদের তালে গাছের ছায়াগুলো মাটিতে দীর্ঘ হয়ে ভাসছে। চারপাশে অসংখ্য সবুজের মাঝে একটা সাদা রঙের গোল টেবিল। বসে আছে অয়ন। ফর্সা শোধনো মুখখানায় গাঢ় পোগার চিন্তা তার। হাস্যহীন ঠোঁট দুটো একটার গায়ে আরেকটা চেপে বসেছে। সামনের মেলে রাখা মোটা বইটায় মনোযোগের ছিটাফোঁটাও নেই। অদূরে শ্যাওলা পড়া দেওয়ালে নিষ্পলক চেয়েছিল অয়ন। আচমকা পাশের চেয়ার টানার শব্দ হলো। ধ্যানের সুতো ছিঁড়ে চমকে পাশ ফিরল ছেলেটা। সার্থক বসেছে মাত্র, হাতের ভাঁজে ল্যাপটপ। অয়ন সোজা হয়ে বসলো অমনি। হাসার চেষ্টা করলো ঠোঁট টেনে। মুখ খোলার আগে প্রশ্ন এলো ওদিকে থেকে, কি ভাবছিলি হু? কই কিছু না। হয় বই পড়, না হয় বন্ধ করে রাখ। না, পড়ছি তো। পড়ছি বললেও বেখেয়ালির মতো খোলা বইটা অয়ন বন্ধ করে ফেলল। স্বার্থের কপালে ভাঁজ বসলো তাতে। অগোছালো উদাস চিত্রের ছেলেটাকে সূক্ষ্ম চোখে দেখলো সে। প্রশ্ন করলো দ্বিতীয় দফায়, কি হয়েছে তোর? হু, কই কিছু না তো, পড়ছিলাম তো। স্বার্থ ভুরু ওচালো। বই বন্ধ রেখে অয়ন যেন হুঁশে এলো। মুখ তুলল চটক কাটার ন্যায়। বই বন্ধ অবস্থায় পড়ে আছে সামনে। ও তাহলে কি পড়ছিল এতক্ষণ? ছেলেটা চোখ খিচে চসূচক শব্দ তুলল জিভে। কপালে হাত ঘষতে দেখে জিজ্ঞেস করলো স্বার্থ, আর ইউ ওকে অয়ন? কোনো সমস্যা হচ্ছে? না না, আসলে একটু টেনশন হচ্ছে ক্যাম্পেইন নিয়ে। সিম্পল ব্যাপার ভাইয়া। তোর মুখে দেখে কিন্তু মনে হচ্ছে না সিম্পল। না ভাইয়া, ঠিক আছি আমি। আচ্ছা সারো, নাস্তা করেছো তুমি? না, পরে। তুমি তো কখনো গার্ডেনে আসো না, হঠাৎ এলে কেন? বিরক্ত করলে? অয়নের কণ্ঠে উদ্বেগ। না না, তা কখন বললাম। এসেছো ভালো হয়েছে, তুমিও ব্যস্ত আমিও, কথাই হয় না আমাদের। তারপর থামলো সে, যেন সময় নিল একটু। খুব স্পষ্ট একটা উসখুসে ছাপ বসলো গৌর ত্বকের মাঝে। হয়তো বুঝলো স্বার্থ। জিজ্ঞেস করলো, কিছু বলবি? অয়ন অপ্রস্তুত হাসলো, বলল, না কিছু না।
কিন্তু স্বার্থের খটকা লাগলো। মেলে রাখা ল্যাপটপ বন্ধ করলো হাত দিয়ে, পুরোপুরি ফিরল ভাইয়ের দিকে। মোলায়েম কণ্ঠে বলল, যেটা মনে আছে বলে ফেল। নিজেদের মধ্যে এতটা ইতস্ততা কিসের? অয়ন ফের হাসলো, নিজেকে তৈরি করা অথবা বিব্রতকর হাসি। চপল ছেলেটার মাঝে আচমকা এমন দ্বিধাদ্বন্দ্বের কারণ স্বার্থ বোঝেনি। ওকে সহজ করতে প্রসঙ্গ পাল্টায় সে। ক্যাম্পেইন কেমন যাচ্ছে? ভালো। প্রতিদিন যে এত বাচ্চা অসুস্থ হয়, এক একটা ভয়াবহ রোগে ভুগতে পারে, এই পেশায় না এলে আমি হয়তো কোনোদিন বুঝতামই না। এক পেশে হাসলো স্বার্থ, ফোঁস করে শ্বাস ফেলে বলল, তাহলে আমার কি বলা উচিত? প্রতি সেকেন্ডে যে দেশে এত ক্রাইম হয়, হাজার খুন হয়, হাজার খানিক নৃশংসতা, পুলিশ অবস্থান না হলে আমিও কি জানতাম? অয়ন বলল, তার বলতে তোমার উপর দিয়ে তো কম ঝামেলা যাচ্ছে না। একেবারে ঘরে বাইরে সমান সমান, ভুরু গোটায় সার্থক, ঘরে কি ঝামেলা? অয়নের উত্তর তৈরি। কেন ওই তুষি মেয়েটা? ও এখন তোমার জীবনের অন্যতম সমস্যা নয়? স্বার্থের মুখের ধরন পাল্টে গেল, স্বভাব সুলভ ভারী হলো স্বর। না, ওইটুকু পুচকে মেয়ে আমার সমস্যা হবে কেন? কণ্ঠ সিংহে তুলল অয়ন। কি বলছো ভাইয়া? যে তুমি একটু অন্যায় দেখলেও বরদাস্ত করো না, সেই তোমার বউ একটা চোর হয়ে গেছে, তাও লোক ঠকানো বিয়ের মতো ঘটনা। রাত থেকেই তো মেয়েটাকে আটকে রাখলে এখানে, প্রতিনিয়ত সকাল বিকেল মেয়েটাকে চোখের সামনে দেখছো, সহ্য করছো, এটা ঝামেলা নয়? স্বার্থ কিছু বলতে গিয়েও বলল না, ঠোঁট টিপে চুপ করে রইল। সেকেন্ড সময় নিয়ে ধীর স্থির জানালো, না। অয়ন নড়ে চড়ে বসলো, সগ্রাহে শুধালো, আচ্ছা মেনে নিলাম, কিন্তু বাকি সব? ও যে তোমার স্ত্রী, তা তো মিথ্যে নয়। তাহলে? মৃদু ধমকালো স্বার্থ, মায়ের মতো কথা বলবি না। কিসের স্ত্রী? এই বিয়ের কোনো রকম কোনো ভ্যালু আমার কাছে নেই। অয়ন বিস্মিত হয়ে বলল, হ্যাঁ? এর মানে তুমি ওকে শুধু এখানে আটকেই রাখবে? সংসার টংসার করবে না? সারা জীবন একটা মেয়েকে এমন জিম্মি করে রাখা তো অনেক বড় অন্যায় ভাইয়া। স্বার্থ চোখ ছোট করলো। তোর কি মাথা গেছে অয়ন? সারা জীবন ওকে কেন রাখবো এখানে? ওকে আমি যে কারণে এনেছি, আমার যদি মনে হয় সেটা হয়েছে, তাহলে আমি নিজে ওকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসবো। অয়নের কণ্ঠে কৌতূহল, কি কারণ? স্বার্থ ফের চুপ করে গেল। বলল তারপর, আছে কিছু একটা, কিন্তু এই মুহূর্তে চাইছি না সেটা অন্য কেউ জানুক। আয়নের সন্দেহ হলো, কি এমন কারণ? ঠোঁট কামড়ে সেকেন্ড কয়েক ভাবলো সে, কিন্তু রহস্যের তল পেল না। জিজ্ঞেস করলো সময় নিয়ে, কিন্তু মামুনি যে চান তুমি ওকে নিয়ে হ্যাপি ফ্যামিলি লিড করো, সেটার কি হবে? স্বার্থ স্পষ্ট জবাব দিল, দ্যাটস নট পসিবল। আই উইল ডিভোর্স হার সুন। অয়নের চোখ বেরিয়ে এলো, হতভম্ব আওড়ালো, ডিভোর্স? সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেবে? সরু চোখে চাইলো স্বার্থ। বলল সোজা সাপটা, তো কেন দেব না? যাকে আমি স্ত্রী হিসেবে মানিনি, যার প্রতি আমার না আছে সম্মান, না আছে ভালোবাসা, তার সাথে অহেতুক একটা সম্পর্কের বোঝা বয়ে নেওয়ার মতো তো মানে হয় না। শুধু আমি কেন, ওই চোর মেয়েও হয়তো আমাকে নিয়ে একই রকম ভাবে। আমরা দুজনেই একটা উদ্ভট সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছি, যার কোনো ভিত্তি নেই। সেটা যত কম বাড়ানো যায় তত ভালো। অয়ন অধৈর্য হয়ে বলল, আর ইউ শিওর ভাইয়া? তাহলে মামুনি দিদুন এরা? সেসব আমি বুঝবো। তুই হঠাৎ মেয়েটাকে নিয়ে এত প্রশ্ন করছিস কেন? নিভে এলো আয়ান। উদ্বিগ্ন মুখখানায় থতমত খাওয়ার চিহ্ন বসলো কিছু, নিচু স্বরে বলল, না আসলে এমনি। এতদিন হয়ে গেল এসব নিয়ে তোমার সাথে কথা বলা হয়নি। ইউসার কাছে শুনেছিলাম অনেক কিছু, তাই আর কি আজ জানতে চাওয়া। কিন্তু ভাইয়া, তুমি শিওর তুমি তুষিকে ছেড়ে দেবে? স্বার্থ শক্ত কণ্ঠে বলল, শিওরের কিছু নেই, এটাই একমাত্র সত্যি। খুব তাড়াতাড়ি একজন লয়ারের সাথে কথা বলবো আমি। তুই পড়ছিলি না, পড়। অয়ন মাথা ঝাঁকালো, কিন্তু পড়লো না। বইটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো হঠাৎ, রুমে যাচ্ছি, কাজ আছে কিছু, তুমি থাকো। স্বার্থ ঘাড় নড়ালো, নিঃশব্দে বোঝালো তার সম্মতি। অয়ন পিছু ঘুরে পথ ধরল বাড়ির। এক ফালি কোমল রোদের ছটায় মুখাবয় তার চমকে তার। হঠাৎ একটা তীক্ষ্ণ বাঁকা হাসি নিটল অষ্টপুটে শির তুলে চাইলো। কেমন করে হাসলো অয়ন, বুক ফুলিয়ে ভীষণ দীর্ঘকায়ায় শ্বাস টানলো, তারপর যেন নেমেছে খুব ভারী মস্ত বড় একটা কিছু বুক থেকে। নেমে গেছে এক্ষুনি, সাথে উবে গেছে তার সমস্ত দোটানা, সব দ্বিধাদ্বন্দ্ব। স্বার্থ আজ থানায় যায়নি, হাতে উত্তাল কেস টেস নেই বলে ফুসরত পেয়েছে কিছুটা। সন্ধ্যার পর বসার ঘরে বসেছিল সে। এক ফাঁকে তনিমা এসে সামনে চা রেখে গেলেন। বিশাল আকার টেলিভিশন চোখ রেখে কাপ হাতে তুললো ছেলেটা। তার একটু পরে নামলো অয়ন। মৃত্যু চানাচুর চিবোচ্ছে, ও পাশে বসলো। কটমট শব্দ শুনে বিরক্ত চোখে বলল, গরুর মতো চিবাচ্ছিস কেন? আস্তে খা। মৃত্যু চোখ বড় করলো, খুব কৌতূহল নিয়ে বলল,
গরু বুঝি এভাবে চিপায়? ওদেরও কি আমাদের মতো 32টা দাঁত আছে? তোর 32টা নেই, 31টা হবে, কারণ উদ্ভট প্রশ্নের জন্য এক্ষুনি চড় মেরে আমি একটা ফেলে দেব। মৃত্যু মুখগোজ করে বলল, তুমি আর ঈর্ষা একরকম। আমাকে এত ধমকাও কেন তোমরা? ছোট বলে কি আমার মান ইজ্জত নেই? ঈর্ষার কথা উঠতেই আশপাশে চাইলো, জিজ্ঞেস করলো, কোথায় তোর বোন? বিকেল থেকে দেখা নেই, ঘুমাচ্ছে? না, ভাবির ঘরে। এতক্ষণ টিভিতে মগ্ন সারত, অমনি ঝট করে তাকালো। বলল খুব নিম্ন ভাস্বরে, ও তোর ভাবি নয়, এসব যেন আর না শুনি। চুপসে গিয়ে মাথা নাড়লো ছেলেটা। অয়ন হাত ছুড়লো মাকে, মামুনি চা খাবো। ওপাশ থেকে উত্তর এলো, আসছি। একটু পরেই এলেন তিনি। চা রাখতেই স্বার্থ বলল, সারাক্ষণ রান্নাঘরে কি করছো এত? বসো এখানে। তামিমা বললেন, বসে কি করব? তুই কি গল্প করবি আমার সাথে? শুধু তো শুনবি। সব সময় কি বক্তা হতে ভালো লাগে? একটু তো শ্রোতাও হতে মন চায়। ছোট্ট শ্বাস ফেললো স্বার্থ। আচ্ছা, বলবো, বসো। তনিমা খুশি হলেন, হাত গুছিয়ে বসলেন নয়নের পাশে। কথা শুরুর আগে তুষির ঘর থেকে চেঁচাতে চেঁচাতে বের হলো ইউষা। শতপুত্রী পাখির মতো বলল, ও বড় মা, ও বড় মা, দেখো দেখো। তার চিৎকারে সরব সারা বাড়ি। আওয়াজ শুনে একযোগে পিছু ঘুরলো সকলে। তুষিকে ধরে ধরে এনে দাঁড় করিয়েছে ইউষা। মেয়েটার পায়ের হাড় নড়বড়ে। এক্স রে করায় ধরা পড়েছে ব্যাপারটা। সেজন্য কেউ না ধরলে হাঁটতে পারে না। তবে আজ পায়ের থেকেও বেশ তার বেশভূষায় নজর আটকে গেল সবার। রেশমি ছাদের কাপড় নিয়ে নিচে নামছিল। সিঁড়িতে দাঁড়িয়ে চোখ পড়ল তুষির দিকে। বিস্ময়ের তোড়ে হাত থেকে পড়ে গেল সেসব। আর্তনাদ করলো মিহিসরে, ও আল্লাহ, এডা কেডা? তুষি লজ্জা পেল একটু, চিবুক নামিয়ে নিল নিচে। তনিমা দাঁড়িয়ে গেলেন, চোখজোড়া গোলাকার বিকট করে আপাদমস্তক দেখলেন মেয়েটার। সবসময় আলুথালু পোশাক জড়ানো তুষির পরনে লাল রঙের শাড়ি, নিখুঁত তার কুচির ভাঁজ, কোকড়ানো জটবাঁধা চুল স্ট্রেট করে পিঠ অব্দি নেমেছে। ভীষণ ফর্সা মুখে মেকআপের ছোঁয়া, পুরন্ত ঠোঁট দুটো লিপস্টিকে ভর্তি। ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, এ আমি কাকে দেখছি? এ কি আমাদের তুষি? ঈষা গর্বের হাসি হাসলো, বলল মাথা নেড়ে, কেমন চমকে দিলাম সবাইকে। সকাল সকাল পার্লার থেকে লোক এনে করিয়েছি এসব। কত সুন্দর লাগছে না বলো? মৃত্যু স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলল, হ্যাঁ, এক্কেবারে ঐশ্বরিয়ার মতো। অয়নের হাতে চায়ের কাপ ছিল, অথচ চুমুক দিতে ভুলে গেল ছেলেটা। মুগ্ধতার অভিভূত দুইয়ের মিশলে যে অনুভূতি হয়, সেই অনুভূতির এক গাঢ় প্রসারণে হা করে চেয়ে রইল সে। অন্যমনস্ক চিত্রে একটু শ্বাস নিল অয়ন। বুকের কোথাও কিছু একটা ভারী ভারী লাগছে। অপবিত মেজাজে রাশ টানতে চোখ নামালো সে। লুকোতে চাইলো তুষির দিকে ছুটতে থাকা ওসব বিমোহের বান। কিন্তু তুষি, তার ধ্যান আপাতত স্বার্থের উপর। লোকটা কি ওকে দেখেছে? ইউষা সাজানোর সময় বলেছিল, ওকে এভাবে দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন উনি। পড়েছে কি? চোখের কোণ তুলে কোনো রকম চাইলো তুষি। স্বার্থ তাকিয়েছিল, তবে ওই তাকানোতে বিশেষ পার নেই। খুব জোর সেকেন্ড কয়েকের নিঃশব্দ দৃষ্টি ফেলে ফের মুখটা ঘুরিয়ে নিল সে। হাসলো না, কথা বলল না, এমনকি একটা আওয়াজও এলো না বাইরে। তনিমা এপাশে সরে এলেন। তুষির সামনে দাঁড়িয়ে আরো ভালো করে দেখলেন ওকে। চিবুক ছুঁয়ে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, পরীর মতো লাগছে। আমার স্বার্থের জন্য এমন টুকটুকে একটা বৌমাই তো চেয়েছিলাম আমি। তুষি বিব্রত হলো, ঘাল চুলকালো অপ্রস্তুত ভাবে, কিন্তু তপ্ত চোখে ফিরল স্বার্থ। তেমনই উষ্ণতার স্বর, মা। ভদ্রমহিলা থতমত খেলেন। ইয়ে মানে মুসফুসকে বেরিয়ে গেছে। ছেলেটা বিরক্ত হলো, বাকি চা আর খেলো না। কাপ নামিয়ে উঠে দাঁড়াতেই তনিমা শুধালেন, বলেছিলাম যে ওকে কেমন লাগছে বললি না তো? আমি বলতে যাব কেন? আশ্চর্য। না, আসলে ইউষা সাজালো তো, বোনের জন্য বলতি না হয় একটু। কেমন কি লাগছে এসব সার্কাজমের জন্যেও অনেক সময় পাবে। এই চোরের পায়ে এক্ষুনি এত প্রেসার দেওয়া বারণ। উম, ঘরে নিয়ে যাও ওকে, শেষটুকু ইউষাকে বলল। তারপর লম্বা পায়ে কক্ষে রওনা করলো। তনিমা হতাশ হলেন, দীর্ঘশ্বাস ফেললেন ফোঁস করে। না, এই ছেলে দিয়ে হবে না, এর দ্বারা আশা নেই, বললেন মৃদু গলায়। যা, ওকে নিয়ে যা। এই অবস্থায় এত হাঁটাস না, সমস্যা হতে পারে। ইউষা মাথা নাড়লো। তুষি হড়বড় করে উঠল, হ্যাঁ চলো, এসব পাল্টে ফেলি। গা কুটকুট করছে, গরম লাগছে, চুলটাও বাঁধবো। আর এসব সাজবো না। কেমন মেয়ে মেয়ে লাগছে আমাকে। ইউষার চোখ পাকিয়ে বলল, চুপ করো, তুমি তো মেয়ে। মেয়ে মেয়ে লাগবে না কেন? আর খবরদার এসব খুলে ফেলার কথা ভুলেও কত সুন্দর লাগছে তোমাকে, তুমি জানো? না, জানবে কি করে? নিজেকে আয়নায় ভালো করে দেখেছো? বড় মা, রেশমি, মৃত্যু, অয়ন ভাই, তোমরা বলো সুন্দর লাগছে না ওকে? জবাব দিল
অয়ন জবাব দিল না, আর চোখে একবার তাকালো শুধু। পরপর গলা ঝেড়ে বসা থেকে উঠে গেল সেও। ইউষার মুখ কালো হলো একটু। সবাই এমন করছে কেন? অয়ন ভাই ও মেজো ভাইয়ের মতোই হয়ে যাচ্ছে ইদানিং। কিন্তু সজোরে মাথা নাড়লো মৃত্যু। রেশমি পোকর চোখে বলল, লাগতাছে মানে পুরা নায়িকা বানাই লইছেন আফা। আমি তো দেখা কই এই সুন্দর বেডিটাই কেডা, দেখেন না হাত দিয়া সব কাফড়টি পইরা গেল। বলতে বলতে ওসব ফের তুলল সে। তনিমা হেসে বললেন, আমিও চমকে গেছি। ঈর্ষা যখন বলেছিল তোমাকে সাজাবে, আমি বুঝিনি এত ভালো লাগবে। ঈর্ষা, কাল বরং ওর জন্য আরো কিছু শাড়ি কিনে আনিস। তুষি জোরে মাথা নাড়লো। না না, আমি এসব পরবো না। ঈর্ষা ধমকায়, আবার কথা বলে? তুমি পরবে, তোমার ঘাড় পড়বে, বুঝেছো? এখন চলো ঘরে। মেয়েটা কাঁধ আগলে ধরে নিয়ে চললো তুষিকে। ঠোঁট ফুলিয়ে হাঁটা ধরলো সে। হঠাৎ মনে পড়লো কিছু একটা, ফিসফিস করে বলল, এই, তুমি যে তখন বলেছিলে আমাকে দেখলে বিটকেলটা মাথা ঘুরে পড়ে যাবে, কই পড়লো না তো? সে যে দিব্যি হেঁটে হেঁটে ঘরে চলে গেল। তুষার মন খারাপ। এত কষ্ট করে তুষিকে সাজালো, ভাইয়া দেখলোই না। তুষি বোকা বোকা কথায় সেটা বাড়লো আরো। দ্বিগুণ গলায় বলল, উফ, এটা তো কথার কথা বলেছিলাম। ধরে বসে আছো? ও আচ্ছা। পরপরই অনুনয় করলো তুষি, ইউষা, আমাকে শাড়ি ফাড়ি এনে দিও না প্লিজ। আমার এসব পড়তে ভালো লাগে না। লাগবে, আস্তে আস্তে শুয়ে যাবে তুষি। তুমি কত সুন্দর। এত সুন্দর যদি আমি হতাম না। শোনো, নিজের যত্ন নাও, দেখবে আমার ভাইয়া কেমন পাগল হয়ে পিছু ঘুরে তোমার। তুষি কিছু বলল না। ইউসা ওকে সাজাতে চাইছে, সাজাক। কিন্তু স্বার্থ পিছু ঘুরবে ওই বিটকেল অহংকারী পুলিশটা, তা কখনো হয়? তুষির পায়ের অবস্থা মোটামুটি। ওই দিন সন্ধ্যার পর পর ব্যথা বাড়তেই তনিমা ওকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। এক্স রে রিপোর্ট এলো, হাড় নড়ে গেছে। হাঁটাচলা নিষেধ, তবে সপ্তাহখানিক পার হয়েছে এর। এখন একটু একটু হাঁটেও, তাও কাউকে না কাউকে ধরতে হয়। তবে এতে তুষির বিশেষ দুঃখ নেই, সে তো আরামেই আছে। কোনো কাজ করতে হচ্ছে না। খাবারটা অব্দি উষা নিয়ে আসে ঘরে। এতদিন তো ওকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হয়ে। মেয়েটার কাছে তুষি বড্ড কৃতজ্ঞ। এতটা খেয়াল তো ওর দাদি ছাড়া কেউ কখনো রাখেনি। কিন্তু দাদির না হয়েও নিজের কেউ, তাই ভালোবাসেন তিনি। অথচ ইউষা তো ওর তুষির কেউ নয়। তাহলে এত ভালোবাসা কিসের? একদিন একটা সুযোগ আসুক, এই ভালোবাসার সমস্ত ঋণ ভালোবেসেই চুকিয়ে দিবে তুষি। ও মনমরা হয়ে পায়ের প্লাস্টারটা দেখলো। আরো কদিন পর খুলবে এটা, খুললেই বাঁচা। এসব পরে হাঁটতে ভালো লাগে। এর মাঝে ইউষা এলো ঘরে। হাবে ভাবে তাড়াহুড়া তার, বলল, এখনো ঘুমাওনি? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমাকে কাল অনেক তাড়াতাড়ি উঠতে হবে। কেন, কি আছে কাল? ঈশা মলিন মুখে বলল, কাল সায়ন ভাইয়ার মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই দিনে এতিমখানায় খাবার দেওয়া হয়, ত্রাণ দেওয়া হয়। আর বাড়ির সবাই মিলে ভাইয়ার কবর জিয়ারেতে যায়। বড় মা এত কাঁদে না এদিন? তুষিরও মন খারাপ হলো। ও, ঈশা আর কথা বাড়ালো না। বালিশ ঠিকঠাক করে বলল, কাল আম্মু আসবে। তারপর তোমার কাছে শুতে দিবে কিনা চিন্তায় আছি আমি। আমি না থাকলে তো কিছু করতেও পারবে না। ভাইয়ার সাথে কথা বলতে হবে, বুঝেছো? তুষি বলল, কি হবে কথা বলে? উনিও দেবেন না আমি জানি। ঘোড়ার ডিম জানো তুমি। ভাইয়াই তো আমাকে বলেছিল তোমার সাথে ঘুমাতে, তোমার কি লাগে না লাগে দেখতে। খুব অবাক হয়ে চাইলো তুষি। হেসে ফেললো ইউষা, ভুরু নাচিয়ে বলল, ভাইয়া অনেক ভালো, বুঝলে। দেখতে একটু মেজাজি হলেও ভাইয়া কত দায়িত্ববান তুমি নিজেও জানো না। আচ্ছা, অনেক রাত হলো, ঘুমাই। গুড নাইট। স্বপ্নেও আমার অনেক কাজ। অয়ন ভাই আসেন তো। তুষি হেসে উঠল। লজ্জা লজ্জা ভাব করে গায়ে কাঁথা টেনে শুয়ে পড়ল ইউষা। আলো নিভাতেই তুষির জলজলে নেত্রমণি তাক হলো অদূরের জানালায়। কোথাও না কোথাও গিয়ে ইউষার কথাতে আটকে রইল মনটা। মনে হলো স্বার্থ ভালো, সত্যি ভালো, না হলে একটা বস্তির চর্মিয়ের জন্য কেউ এত কিছু করে? বাইরে প্রচন্ড কোলাহলের শব্দে ঘুম ভাঙল তুষির। পাশটা খালি, ইউষা নেই। দরজা ভেজানো। তুষি প্রকৃতি দেখে বুঝলো বেলা হয়েছে অনেক। ও কোনো রকম সাবধানে পা ফেলে খাট থেকে নামলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে দাঁড়ালো চৌকাঠে। বসার ঘরে তখন মানুষের ভিড়। পুরুষ প্রত্যেকের পরনে সাদা রঙের পোশাক, মাথায় টুপি। এক একটি চেহারা যেন নূরের মতো প্রজ্জ্বল। এদের কাউকে তুষি চেনে, কাউকে চেনে না। সায়নের মৃত্যুবার্ষিকী আজ, সে উপলক্ষে কি এসেছে সবাই? ও আশেপাশে চাইলো। খাবার টেবিলের এক কোণে বসে আইরিন ইউষা প্যাকেট করছে কিছু। দুজনের মাথাতেই বড় করে ঘুমটা টেনে রাখা। হঠাৎ সামনে থেকে ছুটে এলো মৃত্যু। আগ বাড়িয়ে হাত পাতলো সামনে। উঠেছো তুমি? এসো, আমি নিয়ে যাচ্ছি। হাসলো তুষি। ইউষার ভাই ঠিক ওর মতোই মিশুক ভালো। এরা যে কি করে ওই জল্লাদ মহিলার পেট থেকে বের হলো।
মৃত্যু ধরে ধরে বসার ঘরে নিয়ে এলো টুসিকে। অয়ন কাজ করছিল, ওকে দেখে ফেলে এলো সেসবে। নিজ দায়িত্বে সোফার উপর রাখা প্যাকেটগুলো নামিয়ে দিয়ে বলল, বসো। টুসি শাঙ্কিত একটু। ওই দিন অহেতুক যা একটা ধমক দিল লোকটা। বসলো ভয়ে ভয়ে। অয়ন বলল, বাড়িতে কোরআন পাঠ হচ্ছে, এ সময় মাথায় কাপড় দিতে হয়। টুসি বাধ্যের ন্যায় বলল, আচ্ছা। তারপর হাতটা তুলে চুল ঢাকলো সে। অয়নের ডাক পড়লো বাইরে। তড়িঘড়ি করে বিদায় নিল সে। টুসির সোজাসুজি সোফায় জয়নব বসেছিলেন। বিমর্ষ আদলের পৌররা চোখ বন্ধ করে ফোপাচ্ছেন শুধু। পাশে বসা তনিমা আঁচলে মুখ চেপে রেখেছেন, চোখে ঝুপঝুপ করছে জলের কোনা। একই রকম কাঁদছেন তিনিও। বাড়িতে এতগুলো মানুষ, অথচ কারো ঠোঁটে হাসি নেই। এতটা নিস্তব্ধ আর নিশ্চুপতা টুসি আগে কোথাও দেখেনি। ও বুঝলো সবার এই কান্না, এই বিষণ্ণতা সায়নের জন্য। আহারে, কত ছোট বয়সে মারা গেল ছেলেটা। বেঁচে থাকলে দুই ভাইয়ের মতো বড় হতো নিশ্চয়ই। তনিমার কান্নায় এত কষ্ট হলো টুসির, মন চাইলো উঠে গিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে আসতে। আচ্ছা, টুসি তো বেঁচে থেকে কিছু করতে পারলো না। লোকের পকেট মারা ছাড়া ওর কোনো যোগ্যতাই নেই। ওর আয়টা সায়ন ছেলেটাকে দিলেও তো পারতো। অন্তত বড় হবার পর সফল হয়ে দেশের জন্য কিছু করতো সে। টুসি দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ চোখ পড়ল রেহনুমার দিকে। মুখ কালো করে দুই হাতে দুটো বড় সাইজের গামলা নিয়ে আসছিলেন তিনি। ওতে ভর্তি পায়েস। টুসি মুখ ঘুরিয়ে নিয়ে নেবে ভাবলেও কেন যেন তাকালো। মনে হলো দুটো সামলাতে কষ্ট হচ্ছে ওনার। শরীরটা টেনে টুনে উঠে দাঁড়ালো, তাই যেচে বলল, আমাকে দিন, আমি নিয়ে যাই। রেহমুনা থামলেন, একটু অবাক হলেন ব্যাপারটায়। পরপর গম্ভীর মুখে বললেন, থাক, পা ভেঙেছে না, কাজের দরকার নেই, বসে থাকো। টুসির ভুরু কপালে চলে এলো সিংহ কণ্ঠে, হ্যাঁ? কি হ্যাঁ? সরো। পাশ কাটিয়ে চলে গেলেন তিনি, কিন্তু টুসি তাজ্জব চোখে হা করে রইল। ঠিক শুনেছে ও? এই মহিলা সত্যি এসব বলেছে? বাবা, যে পারে না টুসিকে সারাক্ষণ রান্নাঘরে বসিয়ে রাখতে, সে বলছে বসে থাকো। টুসির ওঠা বসা একটু কষ্টের, কাছে পায়ে ব্যথা লাগে। বসতে গেলে আচমকা নজর পড়ল সিঁড়িতে। ধবধবে সফেদ পাঞ্জাবি পরে নামছে সার্থ, মাথায় টুপি। চোখ মুখে দীপ্তি, এক অভিজাত্য তার। টুসি আর বসলো না, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সে পথে। সার্থকে এই পোশাকে আগে দেখেনিও। হয় ইউনিফর্ম, নয় টি শার্ট। পাঞ্জাবি পরলে কাউকে এত সুন্দর লাগে? কি চোখ, কি নাক, চিবুকের কি তীক্ষ্ণ কাঠামো। টুসি খেই হারাতে গিয়েও পিঠ সোজা করলো। হকচকালো স্বীয় চিন্তার বহরে চোখ সরিয়ে গলা তাকাবে না, না তাকাবে না করেও তাকালো আবার। আবার মাথা নোয়ালো। দৃষ্টির এই লুকোচুরির মাঝে হুট করে ফিরল সার্থ। সোজাসুজি ঘাড় ওই চাহনিতে ভরকে গেল মেয়েটা। অপুস্থিতে ধপ করে বসে পড়ল জায়গায়। পাটায় লাগলো খুব। যন্ত্রণায় চোখ খিচে নিল টুসি, অথচ মুখ থেকে টু শব্দও এলো না বাইরে। উঠোনে রান্নাবান্নার আয়োজন বসেছে। যে পথ শেষ হয় সেটায় বিশাল ড্যাগে ঢেলে তোলা হচ্ছে পিপ্যাক পি ক্যাপে। সাইফুল ব্যস্ত সে নিয়ে। স্বার্থ নিচে নামতে এগিয়ে এলেন। একটা ফর্দ মেলে বললেন, এখানে এতিমখানার লিস্ট করেছি, তুই একবার দেখে নে তো। স্বার্থ ফর্দটা ধরল, তবে তার নজর অন্য কোথাও। সৈকতকে দেখিয়ে বললেন, উনি এখানে কি করছেন? নিজের দিকে আঙ্গুল তুলে দেখে কাজ থামিয়ে চাইলেন সৈকত। পরিস্থিতি বিগড়ে যাওয়ার একটা স্বল্প আঁচ পেয়ে গেলেন সাইফুল। কাঁধে হাত রেখে স্বর নামিয়ে বললেন, দেখ বাবা, আজকের দিনে আর এসব। স্বার্থ পুরোটা বলতে দিল না। চাচাকে এড়িয়ে সরাসরি বাবার দিকে চাইলো সে। বলল সোজাসুজি, মেজর শওকত আলী, দয়া করে আপনি আমার ভাইয়ের কোনো কিছুতে হাত দেবেন না। তার উঁচু কণ্ঠ পৌঁছে গেল বাড়ির কোনাকুনিতে। সরব ঘর নীরব হলো। কাজে বহাল মানুষগুলো চাইলো ফিরে। ইউষা আইরিনও মুখ দেখলো নিজেদের। সৈকতের চেহারা থমথমে হয়। এক পল স্ত্রীর পানে চাইলেন তিনি। জয়নব বললেন, দাদু ভাই, আজ তো সায়ন দাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী। আজকের দিনে অন্তত এসব রাগারাগি ছেড়ে দাও। স্বার্থ চড়া গলায় বলল, না, আজকাল বলে কিছু নেই দাদু। উনি আমার ভাইয়ের কোনো কাজে নিজেকে জড়াবেন না। না মানে না। সাইফুল অতিষ্ঠ গলায় বলল, কেন এমন করছিস স্বার্থ? এমন সময় যেমন তেমন হলেও বাড়িতে আজ এত লোক, এর মধ্যে তোর এসব সিনক্রেট না করলেই নয়। আমি কোনো সিনক্রেট করতে চাইছি না বলেই এত শান্তভাবে বললাম ওনাকে। তুমি তোমার ভাইকে এসব থেকে দূরে থাকতে বলো, ব্যাস, তাহলেই তো মিটে যাচ্ছে সব। শওকত মুখ খুললেন এবার। নরম কণ্ঠে বললেন, আমি কেন দূরে থাকবো স্বার্থ? কেন আমি ওর কিছুতে হাত দিব না? তুমি ভুলে যাচ্ছ আমি ওর বাবা, ও আমার সন্তান। ওর সবকিছুতে তোমার আগে আমার অধিকার আছে। স্বার্থ হেসে ফেলল, বিদ্রূপের হাসি। ভুরু নাচিয়ে বলল, তাই নাকি? আপনি ওর বাবা?
তা যেদিন ওই প্রচন্ড শীতের মধ্যে আমি আর আমার মা আমার ভাইয়ের লাশ নিয়ে হাসপাতালে বসেছিলাম, সেদিন আপনার এই পিতৃত্ব কোথায় ছিল? যখন সায়নের চিকিৎসার জন্য আপনাকে বারবার ফোন করা হচ্ছিল আর আপনি মুখের উপর লাইন কেটে দিচ্ছিলেন, তখন আপনার পিতৃত্ব কোথায় ছিল? তখন আপনার মনে হয়নি আপনার সন্তান আছে, আপনি কারো বাবা? আজ খুব অধিকার দেখাচ্ছেন, তাই না? পরপরই কঠিন চোখে চাইল স্বার্থ। দাঁত চেপে বলল, আমার মাকে মানসিকভাবে পুরোপুরি ধ্বংস করে দিয়ে আপনার শান্তি হয়নি? অধিকার ফলাতে এসে নতুন অশান্তি চাইছেন এখন? সৈকত হতবাক হয়ে বললেন, স্বার্থ, তুমি আমার সাথে কিভাবে কথা বলছো? হ্যাঁ, মানছি আমার ভুল ছিল। সেজন্য আর কতবার ক্ষমা চাইবো আমি? ওই একটা ভুলের জন্য আর কতভাবে কথা শোনাবে তোমরা আমাকে? ফুঁসে উঠল স্বার্থ, কিসের ভুল? অন্যায়টাকে ভুল বলে চালিয়ে দিবেন না মেজর? ঘরে স্ত্রী রেখে অন্য নারীতে আসক্ত হওয়া ভুল? সন্তান ফেলে সংসার ফেলে সেই নারীকে বিয়ে করতে যাওয়া ভুল? তনিও ভেজা কণ্ঠে আর্তনাদ করে উঠল, চুপ কর স্বার্থ, আল্লাহর দোহাই লাগে, চুপ কর তুই। স্বার্থ চোখ বুজে শ্বাস ফেললো, মাথা ঠান্ডা করে বলল, ওনাকে এখান থেকে যেতে বলো মা। আমাদের ওনাকে দরকার নেই, ফর গড সেক ওনাকে যেতে বলো এখান থেকে। আমি জাস্ট ওনাকে নিতে পারছি না। সৈকতের চোখ ছলছল করে উঠল। বড্ড মায়া হলো সাইফুলের, বললেন, স্বার্থ ছাড় না এসব। যা হবার তা তো হয়ে গিয়েছে, অনেক বছর তো হলো। সায়ান কি ফিরে আসবে বল? জন্ম মৃত্যু এসবে তো মানুষের হাত নেই। এই একটা ব্যাপার নিয়ে তুই ভাইজানের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিস। মানুষটা ভেতরে ভেতরে কত কষ্ট পায় তুই জানিস? এবার অন্তত ভুলে যাও সব। স্বার্থের কণ্ঠ নেমে আসে, গাঢ় হয়, বলে, না চাচ্চু, চাইলেও পারবো না আমি। আর শুধু একটা ব্যাপার তা তো নয়, ওনার ওই অপরাধ শুধু আমার মায়ের বুকই খালি করেনি, আরো অনেককে অনেক কিছু হারিয়েছে। হতে পারে সেই অনেকের মধ্যে তুমিও আছো। সাইফুল কপাল গোছালেন, আমি? আমি আবার কি হারালাম? ঢোক গিলল স্বার্থ, এক পলক চাইলো বাবার দিকে। কপালে জমে থাকা ঘাম হাত তুলে মুছলেন সৈকত। স্বার্থ আর বলল না সেসব, প্রসঙ্গ পাল্টালো কড়া ভাষায়, আপনি প্লিজ এখান থেকে যান, আপনাকে আমার সহ্য হয় না। বাবা হিসাবে আপনি যেমন কলঙ্ক, তেমনি কলঙ্ক আমার মায়ের স্বামী হিসাবে। আমি চাই না সেই কলঙ্ক আমার ভাইয়ের কোনো পবিত্র কাজে সামিল হোক। শওকত নিস্তব্ধ হয়ে বললেন, মুখখানা ফ্যাকাশে হলো অপমান আর অসম্মানের তোড়ে। ব্যথিত চোখে স্ত্রীর পানে ফের চাইলেন তিনি। জয়নব কিছু বলতে চাইছিল, দিল না স্বার্থ। ঘোষণা করলো মাঝপথে, আচ্ছা বেশ, আপনি থাকতে চাইছেন যখন থাকুন, আমি চলে যাচ্ছি। স্বার্থ যেতে নিলে থামালেন সৈকত। আর্দ্র গলায় বললেন, না না, তুমি কেন যাবে? আমিই যাচ্ছি। সত্যি তো বাবা হিসেবে আমি কি করতে পারলাম? আমার জন্যই তো। কথা কেড়ে নিল, খুব শক্ত গলায় বলল, এসব অতীত আমি শুনতে চাই না, দেরি হচ্ছে, গেলে যান এক্ষুনি। সৈকত শ্বাস ফেললেন, কথা বাড়ালেন না আর। চাইলেই পারতেন হয়তো, কিন্তু তর্কযুদ্ধের শক্তি যেন নেই। অপরাধীর মতো মাথা নুইয়ে চলে গেলেন ঘরে। তনিমার চোখে এক পোষ্ঠ জল টলমল করে উঠল, ভেজা কণ্ঠে বললেন, কেন এমন করলি বাবা? মানুষটা কত কষ্ট পেয়েছেন বলতো? সার্থক কাছে এগিয়ে এলো, হাঁটু মুড়ে বসলো মায়ের কাছে, শান্ত অথচ দৃঢ় গলায় বলল, তুমি আজ আর কিছু বলো না। অন্যের কষ্ট দেখতে দেখতে নিজের অনুভূতি এমন শূন্যে নামিয়ে এনেছো, তাই আজকাল কেউ তোমার কষ্ট নিয়ে ভাবছে না। এবার অন্তত একটু নিজেকে নিয়ে ভাবো মা। তোমার ছেলে বড় হয়েছে, সে আগের মতো ছোট আর অসহায় নেই যে সব জেনেও চুপ করে থাকবে। যে যা করেছে তোমার সাথে, তাকে ঠিক ততটুকু ফেরত দিব আমি, দেবই। ছেলের হাতটা ধরে হু হু করে কেঁদে উঠলেন রমণী। সবার হতাশার মাঝে কেবল বাকরুদ্ধ হয়ে রইল তুষি। ঘটনার সবটা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অয়ন উঠোনে ছিল, রেহমুনাও সেখানে। দুজন একসঙ্গেই ভেতরে এলেন। একটু আগে দেখে যাওয়া গমগমে বসার ঘরে নিশ্চুপতার এক ভয়ানক মোড় দেখে বিভ্রান্ত হয়ে পড়লেন তারা। অবসন্ন মলিন চেহারাগুলো অয়ন একবার একবার দেখলো, জিজ্ঞেস করলো বিভ্রম নিয়ে, কিছু হয়েছে? সাইফুল উল্টো ঘুরে চোখের পানি মুছলেন, স্বাভাবিক থাকার প্রয়াস করে বললেন, না না, কি হবে? ওই সায়নের জন্য একটু সবাই দাঁড়িয়ে কেন? সময় নেই, হাত চালাও, হাত চালাও। অয়ন গাড়িতে খাবার উঠাচ্ছে। হ্যাঁ, আমি মাত্র উঠিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আস্তে ধীরে বের হই সবাই, কি বলিস স্বার্থ? নিশ্চুপ স্বার্থ মাথা নাড়লো, এক হাত ধরে দাঁড় করালো মাকে, পেশি বহুল বাহুতে আগলে নিয়ে চললো। তারপর ইউষা এসে দিদুনকে তুললো, আইরিনও ধরলো অন্য পাশ থেকে। পায়ের ব্যথায় খুব একটা হাঁটতে পারেন না পৌরোধা। আস্তে ধীরে সবাই বেরিয়ে গেলেও একই জায়গায় শান্ত নদীর মতো বসেছিল তুষি। দু চোখ জুড়ে প্রশ্ন আর বিস্ময়ের ভেলকি নিয়ে মেয়েটা চুপ করে আছে। রেহনুমা যেতে নিয়েও থামলেন, কিছু একটা ভাবলেন ওকে দেখে, ছুঁড়ে ছুঁড়ে বললেন, এই মেয়ে, বাড়ি কিন্তু ফাঁকা, আবার চুরি করে পালিও না। অবশ্য পা তো ভাঙা, পালাবে কি করে? যাকগে, সাবধানে থেকো।
রেশমি আছে, কিছু লাগলে ডেকো ওকে। গেলাম, যত্ত সব। তুষি হুহা করলো না। ঠিক করে শুনেছে কিনা কে জানে। স্বার্থের প্রতিটা কথা কানে বাজছে তার। বাবার প্রতি এত রাগ কেন মানুষটার? কেন বড় ভাইয়ের মৃত্যুর জন্য বাবাকে দায়ী করেছিলেন উনি? এমন সহজ একটা বাড়িতে রহস্যের এত প্যাঁচ থাকতে পারে? এই বাড়ি না এলে তুষি কোনোদিনে জানতেই পারতো না। দিনের ঝিম ধরা মুহূর্ত, ফাঁকা বাড়ি, সবকিছুই নিস্তব্ধ শান্তিতে বুঝে আসা সময়ের মতো। ভাঙা পাটা লম্বালম্বি সামনে ছড়িয়ে খাটে বসে আছে টুসি। রেশমি ওকে ঘরে দিয়ে গেছে অনেকক্ষণ হবে, কিন্তু এখন পর্যন্ত খাবার টাবার কিচ্ছু দেওয়ার নাম নেই। ঘুম ভাঙার পর থেকে টুসি দাঁতের দানা অবধি কাটেনি। পেট মুছে ওঠার কষ্টে মেয়েটা আর বসে থাকতে পারলো না। রেশমির চুল অতিরিক্ত লম্বা, সবসময় অজাগরের মতো বিশালকার বেনি করে রাখে। টুসি গলা তুলে ডাকলো, বেনুয়ালি, এই বেনুনিওয়ালি, হোয়াই নট গিভেন মি নাস্তা টাইমলি ইজ নট টাইমলি ইট, নাস্তা ইজ ইম্পর্টেন্ট। ও বেনুনি, শুনছো? দুইটাকে ছুটে এলো মেয়েটা, অন্যায় হাত মুছতে মুছতে এসে দাঁড়ালো ঘরে। বিরক্ত হয়ে বলল, বেনুনি ওয়ালি লাগাইছো কেন? আমার নাম রেশমি, নাম ধইরা ডাকতে পারো না? পারি না বলেই তো ডাকিনি। আমাকে নাস্তা দাও জলদি, খিদে পেয়েছে। দিতাছি বাপ, সময় তো লাগে। ধৈর্য সহ্য নাই মায়াটা। সংসার করব কেমনে কেডা জানে। বিড়বিড় করতে করতে ঘর ছাড়লো রেশমি। তুষির সব শোনার সময় নেই। ওকে যা বলার বলুক গে, খাবার এলেই চলবে। রেশমি ফিরে এলো নাস্তা নিয়ে। দুটো রুটি আর ডিম পোস্ট, সাথে এক গ্লাস টলটলে জল। সবকিছু দুম করে রাখলো বিছানায়। বলল ছুঁড়ে ছুঁড়ে, লন মেম সাহেব, আপনার নাস্তা খাইয়া আমারে উদ্ধার করাইলান। এত খুচাখুচি কথা তুষির পাশ কাটিয়ে চলে গেল। মেয়ের মন চোখ আপাতত খাবারের থালায়। ততস্থ ধাপ দিল সেখানে। রুটি ছিঁড়ে ডিম ছোয়ালো মুখে দেওয়ার মাঝেই রেশমি বলল, আমি বাজারে যাইতেছি, আইতে সময় লাগবো, কিছু দরকার পড়লে কও, দিয়া যায়। আমার হইছে জ্বালা, বাড়ির মানুষের সেবা করতে করতে অহন কামের মাইয়ারও সেবা করন লাগে। কেন যে আমার পাওডা ভাঙলো না, তাইলে তো আমিও বিছানায় বইয়া নাস্তা খাইতে পারতাম। তুষি কপাল কুঁচকে চাইলো। আগের পরের সব কথা ফেলে প্রশ্ন করলো ঝটপট, তুমি কেন বাজারে যাবে? বাজারের জন্য অন্য লোক থাকে না? রেশমি চটপটে খই ফুটানো জিভ নিয়ে এলো অমনি। আমতা আমতা করে বলল, জামু, ওই কাম আছে কয়টা, বড় মাই কইছে আমারে যাইতে। আর যেই বাজারে করে হ্যাঁ তো যাইবই। তুষি ভুরু নাচিয়ে বলল, সত্যি বাজারে যাচ্ছ নাকি অন্য কিছু? কোনোভাবে ওই লোকের সাথে কোনো চক্কর টক্কর চলছে না তো? হু? রেশমির চোখ বেরিয়ে এলো। আচমকা ধরপড়িয়ে বসলো ওর সামনে, অনুরোধ করে বলল, কাউরে কইও না প্লিজ। মোবারক খুব জোরাজুরি করতেছে। বাসা তো কেউ নাই তো। আমি আমি সব কাম শেষ কইরাই যাইতাছি। সবাই আইনের আগেই চইল্লা আমু। তুমি কিছু কইও না তুষি। মোবারকের বাইতে কত পাকা মোবারকের বাইতে কথা পাকা হোক, হ্যার পর আমি সবাইরে জানামু। এর আগে জানালে আমারে কামতে বাইর কইরা দিব। টুসি হোঁচট খেলো, চোখের হোঁচট। হতভম্ব বনে শুধু শুনে গেল। রেশমি ওর হাত ধরে অনুনয় করলো কতক্ষণ। ঘরের বাইরে থেকে মোবারক চিকন স্বরে ডাকলো হঠাৎ। আরেক দফায় অনুরোধ সেরে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল মেয়েটা। টুসি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলো। বিড়বিড় করে বলল, কিন্তু আমি তো মজা করছিলাম। পরপরই বিতিস্পৃহ আওড়ালো, কি আজব বাড়ি মাইরি। এ ওকে, ও একে, অমুক তমুককে পছন্দ করেই যাচ্ছে, আবার প্রত্যেকেই লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। ধুর, শুধু আমি আজ অব্দি একটা প্রেম করতে পারলাম না। এই যে বিটকেল পুলিশটা আমাকে আটকে রাখলো ওইখানে। আজ যদি আমারও একটা প্রেমিক থাকতো, ঠিকও বেটার নাক ফাটিয়ে দিয়ে নিয়ে যেত আমাকে। না রে তুষি, জীবনের কিছু কিছু ঘটনায় প্রেম করা খুবই জরুরি। একটু থামলো মেয়েটা, হতাশ শ্বাস ফেলে ভাবলো, কিন্তু আমি প্রেমিক কোথায় পাবো? আমাকে তো কেউ পছন্দ আমার তো কাউকে পছন্দই হয় না। বাক্যের শেষে তুষি আবার থম মেরে গেল। অদ্ভুতরে কাণ্ডের মতন চোখের পর্দায় ভেসে উঠল স্বার্থের ফর্সা শক্ত মুখটা। পাঞ্জাবি টুপি পরে সৌম্য যুবকের সিঁড়ি বেয়ে নেমে আসার দৃশ্য। নিঃশ্বাসের খুব কাছে এসে কপালের ব্যান্ডেজ করার অতীত ভেবে ততস্থ সোজা হয়ে বসলো সে। মাথাটাকে ঘন ঘন ঝাঁকালো দুর্বার। না না, এসব হাবিজাবি ভাবা যাবে না। এই বিটকেল থেকে যত দূরে থাকা যায় তত মঙ্গল। দরজায় খটখট করে শব্দ হলো তখনই। রেশমি বাইরে যাচ্ছে তার মানে। তুষির এত আফসোস হলো এবার। কতগুলো দিন বাইরে যায় না ও, ঘুরতে পারছে না, হাঁটাও বন্ধ। ইস, আজ পাটা ভালো থাকলে এক্ষুনি ভেগে যাওয়া যেত। বাড়িতে কেউ নেই, এমন মোক্ষম সুযোগ কি আর আসবে? ধ্যাত, বিরক্ত চিত্রে কসরত পুহিয়ে শুয়ে পড়ল তুষি।
চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলো একটু। কিছু সময় কাটলো, তারপর হুট করে বিকট এক আওয়াজ ভেসে এলো বাতাসে। কাছের কোনো কিছু তীব্র ঝনঝনানি তুলে ভেঙে পড়ার শব্দ। হুড়মুড়িয়ে চোখ মেলল তুষি। কোথায় কি ভাঙলো? বাড়িতে তো কেউ নেই। চোর ঢুকলো না তো? এই রে, এ তো বড় চোর। ওর উপর বাটপাড়ি করতে আবার কে এসেছে এখানে? তুষির পায়ের ব্যথা, তাও টেনে টুরে নামলো কোনো রকম। কেউ না ধরলে হাঁটাচলা মুশকিল। পাটা অল্প উঁচুতে তুলে ব্যাঙের মতো লাফাতে লাফাতে দরজায় এলো। স্টোর রুম থেকে খাবার রুমের প্রবেশ পথ সোজাসুজি। চোখ দুটো সেখানেই তাক হলো তুষির। গোটা আকাশ মাথার উপর ভেঙে পড়লো অমনি। মেঝেতে ছড়ানো ছিটানো কাচের মধ্যে পড়ে আছেন সৈকত। সদ্য গলার নলি ফেটে কেটে ফেলায় সদ্য গলার নলি কেটে ফেলে রাখা পশু যখন যেমন ছটফট করে মাটিতে, ঠিক একই রকম বক্ষপট দাপাচ্ছেন। জোরালো ঠাস টানছেন, হাঁপাচ্ছেন, বুকে হাত দিয়ে কাতরাচ্ছেন এপাশ ওপাশ। তুষির মাথার সব ফাঁকা হয়ে গেল। হুঁশ এলো যখন, ছুট লাগালো ঝড়ের মতো। সহসা টান পড়লো গোড়ালিতে। ব্যথায় বিবস্ত্র হয়ে মুখ থুবড়ে পড়ে গেল মেয়েটা। অথচ থামলো না আজ। কোকিয়ে গুঙিয়ে ভীষণ কষ্টে উঠে দাঁড়ালো ফের। প্লাস্টারের শক্ত বাধা ভুলে আবার ছুটলো তুষি। ধরফরিয়ে সৈকতের পাশে গিয়ে বসলো। ভদ্রলোকের প্রৌঢ় ফ্যাকাশে মুখ, ঠোঁটের কোণে চকচক করছে ঘাম, বুকের বা পাশ ধরে কাতরাচ্ছেন। তুষির মনে পড়লো পুরনো কিছু কথা। বস্তিতে ওরা যেই ঘরে থাকে, সেই ঘরের মালিকের একবার এমন দশা হয়। ঠিক এমনই করেছেন এই লোকটা। হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন। ডাক্তার জানালেন হার্ট অ্যাটাক করেছে। তুষি ঘাবড়ে গেল। তড়িঘড়ি করে সৈকতের মাথাটা কোলে তুললো নিজের। ভদ্রলোকের চোখ বুজে আসছে ঝাপসা দৃষ্টিতে। একটু একটু তুষির মুখখানা দেখলেন, খুব কষ্টে বললেন, বুক জ্বলে যাচ্ছে, মরে যাচ্ছে, হাসপাতা। বাকিটা বলার আগে ভারী শরীর নিস্তেজ হয়ে পড়লো। চোখ জোড়া বুঝে ফেলতে বুকটা ছ্যাদ করে উঠলো তুষির। উদ্ভ্রান্তের ন্যায় দেখলো এদিক ওদিক। কি করবে, কোথায় যাবে, কাকে ডাকবে? বাড়িতে তো কেউ নেই। না ওর ফোন আছে, আর না ও এ বাড়ির কারো নাম্বার জানে। ভয়ে চিন্তার ঘাম ছুটলো তুষির। খুব জোরে ধড়ফড় করছে বুক। সৈকতের গাল চাপড়ালো কোমল হাতে। হাত পায়ের তালু ঘষলো কিছুক্ষণ। না, সারা শব্দ নেই। এমনকি চোখের পাতা অব্দি নড়ছে না। এক্ষুনি হাসপাতালে না নিলে তো বাঁচানো মুশকিল। তুষি কোথায় যাবে বুঝতে পারলো না। সৈকতের মাথাটা নামিয়ে রাখলো আবার। ব্যথায় নীল হয়ে যাওয়া পাটা টেনে হিঁচড়ে দৌড়ে গেল দরজার কাছে। ভাগ্যক্রমে রেশমি লক করে যায়নি। হয়তো ভেবেছিল পা ভাঙা নিয়ে তুষি নড়তে চড়তে পারবে না। ও দরজা খুলে মেঝেতে বসে পড়লো। গোড়ালির ব্যথায় যেন পা খুললে পড়ছে। গলার সবটুকু জোর দিয়ে চেঁচালো, কেউ আছেন, কেউ আছেন, এদিকে আসুন। ওনাকে হাসপাতালে নিতে হবে। কেউ আছেন এখানে? মূল গেটের পাশে ঝিমুচ্ছিলেন দারোয়ান। মেয়েলি চিৎকারে লাঠিটা বগলে গুজে ছুটে এলেন তিনি। বিধ্বস্ত তুষিকে দেখে চমকে গেলেন খুব। অধৈর্য গলায় বললেন, কি হয়েছে, কে অসুস্থ? তুষি হাঁপাচ্ছে। শ্বাসের তোড়ে চট করে কথা বলতে পারলো না। আঙ্গুল দিয়ে দেখালো অদূরে। বাড়ির মালিককে নিথরের মতো পড়ে থাকতে দেখে আঁতকে উঠলেন ভদ্রলোক। আর্তনাদ করে বললেন, হায় হায়, বড় সাহেবের এ কি অবস্থা! স্যার স্যার বলতে বলতে দৌড়ে কাছে গেলেন তিনি। পুরো অচেতন সৈকত। দারোয়ান ব্যস্ত গলায় বলল, আমি স্বার্থ স্যারকে কল দিচ্ছি। বড় সাহেবকে তো হাসপাতালে দিতে হবে। তুষি বলল, তাতে অনেক দেরি তাতে অনেক দেরি হয়ে যাবে। ওনার অবস্থা ভালো নয়। আপনি একটু ওনাকে তুলুন, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাই। আমি তো গেটে রেখে নড়তে পারবো না। বাড়ি ফাঁকা, কিছু একটা হয়ে গেলে আমার চাকরি চলে যাবে। হাসপাতালও বেশ দূরে। তুষি একটু দম টেনে বলল, আপনি ওনাকে ধরে নিয়ে আসুন বাইরে, আমি নিয়ে যাচ্ছি। তোমার তো পা ভেঙেছে শুনলাম, তুমি কিভাবে যাও? আমি পারবো, আপনি আসুন। সময় নেই, তাড়াতাড়ি করুন। টুসি দরজার কাঠ ধরে উঠে দাঁড়ালো। খুঁড়িয়ে খুঁড়িয়ে দাঁত মুখ চেপে ছুটলো বাড়ির বাইরে। দারোয়ানের বয়স বেশি নয়। দেহটা শক্তপোক্ত এখনো। সৈকতের নিস্তেজ শরীরটা টেনে তুললেন তিনি। দুকাঁধে ভরে নিয়ে এগোলেন সামনে। স্বার্থদের বাড়ির মেন রোড থেকে একটু ভেতরে। অনেকটা জায়গা নিয়ে করায় আশপাশটা ততটা সরব নয়। এই রাস্তায় রিক্সা, সিএনজি, প্রাইভেট কার ব্যতীত ভিন্ন বাহন খুব একটা দেখা যায় না। তুষি বাইরে এসে চারপাশে চাইলো। কপাল মন্দ থাকলে যা হয়। অন্য সময় লাইন বেঁধে গাড়ি ছোটে রাস্তায়। আজ কিচ্ছু দেখা যাচ্ছে না। দু একটা রিক্সা এলেও তাতে প্যাসেঞ্জার ভরা। তুষি মাথায় হাত পড়ার অবস্থা। কোন দিকে যাবে, কি করবে, নেবে ও জানে না। শুধু জানে বাঁচাতে হবে ওনাকে। দারোয়ান জ্ঞানশূন্য সৈকতকে সাথে এনে দাঁড়ালেন মাত্র। ভদ্রলোকের মাথা হেলে পড়েছে, ঢুলছে দেহ। উনি বললেন, একটু তাড়াতাড়ি করো মা, আমি তো বেশিক্ষণ ভর রাখতে পারবো না। তুষির কথায় ব্যস্ত ভাব। দেখছি দেখছি। ওর হঠাৎ চোখ পড়লো একটা খালি ভ্যানের উপর। চালক সদ্য থামিয়ে
প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাড়ে গিয়ে বসেছেন। তুষি উদ্বেগ নিয়ে বলল, ওই তো একটা ভ্যান, চাচা আসুন, নিয়ে আসুন ওনাকে। ভ্যানের দূরত্ব কয়েক পায়ের। দারোয়ান নিয়ে এলেন সৈকতকে। তুষি বলল, এখানে শুইয়ে দিন, তাড়াতাড়ি করুন। ভদ্রলোক বিস্মিত মনে বললেন, এই ভ্যানে করে নিয়ে যাবা? কি বলো, সময় লাগবে তো। এভাবে দাঁড়িয়ে থাকার চেয়ে ভ্যানে নিয়ে যাওয়া অনেক ভালো। আপনি কথা না বাড়িয়ে ওনাকে শুইয়ে দিন। দারোয়ান তাই করলেন। শুনলেন ওর কথা। নিজের ভ্যানের কাছে দুজন অচেনা মানুষ দেখে তড়িঘড়ি করে দৌড়ে এলেন চালক। এই কি হইছে, কি লাগবো? আর এরে আমার ভ্যানে উঠাইছেন কেন? কারা আপনারা? তুষি নরম গলায় বলল, দেখুন উনি অসুস্থ, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আপনি? লোকটা মাঝপথে খ্যাক করে উঠলেন, মগের মুল্লুক নাকি, কথা নাই বার্তা নাই, আমার ভ্যানে শুয়াইয়া কন হাসপাতালে? এই মাত্র কতটি মাল নামাইয়া রাইখা আইলাম, শরীর ম্যাজ ম্যাজ করতেছে, বাড়ি যামু, ভাত খামু, ঘুমাইমু। অহন এডি পারতাম না, নামান নামান এরে নামান। শেষটুকু ধমকে বললেন তিনি, কণ্ঠে কি তেজ। মেজাজ খিচড়ে গেল তুষির। কুস্তি জেতা সৈনিকের সত্তাটা ছিটকে এলো বাইরে। খপ করে থাবা দিয়ে লোকটার স্যান্ডো গেঞ্জির গলা টেনে ধরলো। ভদ্রলোক হকচকালেন, থমকে গেলেন, চোখ ছানা বড়া করে তাকালেন ওর দিকে। তুষি কটমটিও বলল, শালা তেজ দেখাস আমারে, তুই জানোস আমি কে? মাইয়া মানুষ দেখা খুব হালকাভাবে নিয়ে ফেলতাছস তাই না? এমন ঘা দিব, মেজানির জন্য শরীরটাই থাকবে না। লোকটা হতবাক হয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ। পরপরই হম্বিতম্বি ছুড়লেন, কি কি করবেন আপনি? মারবেন? মারেন দেখি কত সাহস। কথা শেষ করার আগে ঠিক নাকের ডগায় একটা ঘুষি মারলো তুষি। হ্যাংলা পাতা লোকটা কাগজের মতো উড়ে গিয়ে পিচের রাস্তায় লুটিয়ে পড়ল। দারোয়ানের মাথা চক্কর কাটলো তাতে। গোল চোখে একবার লোকটাকে দেখে তুষির পানে চাইলেন। ভ্যান চালক ব্যথায় সোজা হতে পারলেন না। নাকে হাত দিতে রক্ত এলো আঙ্গুলে। আর্তনাদ করে বলেন, ও আল্লাহ, এইটা মাইয়া না ডাকাত? আমারে লইয়া আমারে মাইরা ফেলাইলো রে, কেউ বাঁচান আমারে। তুষির ওসব দেখার সময় নেই। চালকের জায়গায় ও নিজে উঠে বসলো। দারোয়ান তখন হা হয়ে তাকিয়ে ও বলল, সামনে যে হাসপাতাল পাবো সেটাতেই নিয়ে যাব, আপনি বাড়ির সবাইকে ফোন করে জানিয়ে দিন। ভদ্রলোক নড়ে উঠলেন, ফাঁকা মুখটা বন্ধ করলেন তড়িৎ। রয়েছেও বলেন, তুমি ভ্যান চালাতে পারবে? রান্না ছাড়া তুষি পারে না এমন কোনো কাজ পৃথিবীতে পয়দা হয়নি এখন। তারপর চোখের সামনে দিয়ে ভ্যান চালিয়ে তরতর করে চলে গেল মেয়েটা। চালক হা হুতাশ করে উঠলেন, এই হায় হায়, আমার ভ্যান, আমার গাড়ি। পেছনে ছুটতে নিলে থামালেন দারোয়ান, বললেন, যেতে হবে না, এটা পুলিশের বাড়ি, গাড়ি পেয়ে যাবেন আপনি। সত্যি পামু? দারোয়ান হুহা করলেন না। তুষির কথা মতো ফোন বের করে কল দিলেন কাউকে। সৈকতকে হাসপাতালে নেওয়ার ঘন্টাখানিক শেষ। প্রথমে ইমিডিয়েটলি ইমার্জেন্সি রুমে নেওয়া হয়েছে। জটিলতা দেখে ক্যাথ ল্যাবে শিফট করেছে কেবল। করিডোরের লম্বা সিঁড়ির একটা ব্রেঞ্চে মাথা নুইয়ে বসে আছে তুষি। পা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। গোড়ালি আবার ফুলে উঠেছে। বেগুনি রঙের গোল একটা আস্তরণ পড়েছে ত্বকে। ততটা ভ্যান রাস- ততটা রাস্তা ভ্যান চালিয়ে আসা তো আর মুখের কথা ছিল না। এটা বেশ নামি দামি হাসপাতাল, অথচ আসার পরপরই ভর্তি নিতে টাকা জমা করার কথা বললো প্রথমে। তুষি তো ভিখারির চেয়েও কম কিছু না, টাকা কোথায় পাবে? ভাগ্যিস বুদ্ধি করে স্বার্থের পরিচয় দিয়েছিল। আচ্ছা, বাড়ির সবাই কি খবর পেয়েছে? ও যে কাউকে জানাবে সেই উপায়টাও তো নেই। কি যে হবে এখন? লোকটা সুস্থ হবে তো? তার ভাবনার মাঝে কজোড়া পায়ের ধূপধাপ শব্দ ভেসে এলো কানে। চকিত ফিরে চাইল তুষি। চেনা মুখগুলো দেখে নড়ে চড়ে বসলো। জয়নব, আইরিন ছাড়া প্রায় প্রত্যেকেই এসেছে। ছেলের শোকে কাহিল বৃদ্ধা আরো অসুস্থ হয়ে পড়েছেন। এই মুহূর্তে এতটা পথ ওনাকে টানাহেঁচড়া করা যাবে না বলে রেখে এলো বাড়িতে। সাথে দেখভালের জন্য আইরিন আছে। সবার আগে উদ্বিগ্ন পায়ে ছুটে এলো অয়ন। খুব তাড়াহুড়োয় শুধালো সে, বাবা কোথায় তুষি? তনিমার চোখে এক প্রশস্ত জল। কেঁদে কেটে মুখখানার যা তা দশা। প্রশ্ন শুনলেন হড়বড়িয়ে, ও কোথায়? ও ঠিক আছে? কোথায় ও তুষি? তুষি ঢুক করল। জবাব দিল ধীরে স্থিরে, ওই রুমে। ক্যাথ ল্যাবটার দরজাটা একবার ফিরে দেখলো সবাই। সাইফুল বলল, কখন হলো এসব? কিভাবে হলো? আমাদের জানাওনি কেন তুমি? আমার কাছে তো মোবাইল নেই। ভদ্রলোক দমে গেলেন। স্বর নেমে এলো, তাও ঠিক। ভাইজান এখন কেমন আছেন? ডাক্তার কিছু বলেছে? তুষি মাথা নাড়ল দুপাশে, বোঝালো বলেনি। তনিমার কান্না বাড়ল। দুহাত দিয়ে ওনাকে আগলে রাখলেন রেহমনা। আদ্র স্বরে বললেন, আপা কেঁদো না, ভাইজান ঠিক সুস্থ হয়ে যাবে। আপা তুমি বসো, একটু বসো এখানে। দুর্বল রমণীকে ধরে ধরে কেদারায় বসালেন তিনি। স্বার্থ এসে দাঁড়ালো তখন। রিসিপশনের বিল মিটিয়ে এসেছে। বাকিরা যতটা উৎকণ্ঠায় মরছে ততাধিক শান্ত সে। জিজ্ঞেস করলো ও ঠান্ডা গলায়, কি অবস্থা ওনার? সাইফুল বললেন,
জানি না রে, আসুক ডাক্তার, দেখি কি বলে। তনিমা কেঁদে কেঁদে বললেন, এজন্যই তোকে এসব বলতে আমি বারণ করি স্বার্থ। কি দরকার ছিল সবার সামনে ওসব ঝামেলা? মানুষটাও অসুস্থ, প্রেশার ঠিক থাকে না, তার মধ্যে দেখলি তো কি হয়ে গেল। স্বার্থ চুপ। রেহনুমা বললেন, আপা ওকে দোষ দিচ্ছ কেন? ওকে ইচ্ছে করে এসব করেছে? কোনো ছেলে কি চায় তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে আসুক? তনিমা কিছু বললেন না, ফ্যাস ফ্যাচে কান্নার তোড়টা বাড়লো শুধু। অয়ন পায়চারি করছে, মাঝে মধ্যে কবজি তুলে চোখ বুলাচ্ছে ঘড়িতে। ইউসা ফুপাচ্ছে, কখনো কোনো একটা খবর পাওয়ার আশায় অধৈর্য সকলের মাঝে। চোখের কোণ তুলে স্বার্থকে একপল দেখল তুষি, দুহাত বুকে গুজে মানুষটা চুপচাপ দাঁড়িয়ে। উদ্বেগ নেই, কথা নেই, না আছে নিষ্পান চোখে একটুখানি ভাষা। মানুষ এত নিস্পৃহ হয়? কয়েক মিনিট পরে ক্যাথ ল্যাবের দোর খোলা হলো। চিকিৎসকের সাথে একজন নার্স বেরিয়ে এলেন। প্রতীক্ষার চেয়ে থাকা মানুষগুলোকে জানালেন, পেশেন্টকে আপাতত আইসিইউতে রাখা হবে, এরপর অবস্থা বুঝে ব্যবস্থা। আপনারা অপেক্ষা করুন। তনিমা ধপ করে বসে পড়লেন আবার। আঁচলে মুখ চেপে হু হু করে কাঁদলেন। চিন্তায় শুকনো চেহারাগুলোয় গাঢ় মেঘ ছুটে এলো ফের। একটু পর স্ট্রেচারে করে সৈকতকে বের করা হয়। তনিমা কাছে যেতে চাইলে বাদ সাধলেন নার্স। স্ট্রেচার নিয়ে আইসিইউর পথ ধরলেন সোজা। স্বার্থ চেয়ে রইল ওদিকে। যতক্ষণ বাবাকে দেখা যায় দেখল সে। শূন্য চোখ নামিয়ে ঢোক গিলল, তারপর বুকের কোথাও জেগে ওঠা সূক্ষ্ম চিনতিনে ব্যথাটাকে দমাতে মাথা নুইয়ে ফোঁস করে শ্বাস ফেলল শুধু। দুপুর গড়িয়ে বিকাল হওয়ার ভাব। হাসপাতালের প্রাঙ্গণ ছেড়ে কেউ এক চুল অবধি নড়েনি। তনিমার কান্না ছাড়া কোনো টু শব্দ নেই। টুসি নিস্তব্ধ ন্যায় বসে আছে, পায়ের শিরা পুষে উঠেছে যন্ত্রণা গিলে। অসহায় চোখে বাড়ির মানুষগুলোকে দেখছে সে। ইউসা তনিমা দুজনেই কাঁদছে, রেহমুনাও একটু পর পর চোখের জল মুছছেন। তুষির বাবা মা ভাই বোন কেউ নেই, পরিবার কি কেমন হয় জানেই নাও। তবে স্বার্থর বাড়িতে আসার পর সবাইকে এক টেবিলে খেতে দেখেছে, গল্প করতে দেখেছে চায়ের আসরে। দুই যা মিলে হাতে হাতে রান্না করা, একে অন্যের ছেলে মেয়েকে আগলে রাখা বুক দিয়ে, বৃদ্ধা শাশুড়ির যত্ন, ইউসা মৃত্যুর খুনসুটি, সব মিলিয়ে সৈয়দ ভবন তুষির চোখে অন্যরকম আলো। ও চায় না এই পরিবারের সাথে খারাপ কিছু হোক। অবশ্য তনিমার মতো সুকোমল নারীর সাথে খারাপ কিছু কি সৃষ্টিকর্তা করবেন কখনো? না না, এ হতেই পারে না। তুষি নিশ্চিত মানুষটা সুস্থ হয়ে যাবেন, ঠিক ফিরবেন তার আপনজনের কাছে। সৃষ্টিকর্তা হয়তো শুনলেন আজ। কমসে কম 2 ঘন্টা পর চিকিৎসক জানালেন রোগী সুস্থ আছে, জটিলতা কেটেছে তার। প্রাইভেটে শিফট করার আধা ঘন্টা পর সবাই দেখা করতে পারবে। আর সেই মহেন্দ্রক্ষণ আসতেই সবাইকে ফেলে ছুটলেন তনিমা। সাইফুল থেকে উষা অব্দি কেউ বসে রইল না। তবে স্বার্থ ভেতরে ঢোকেনি। কেবিনের চৌকাঠে দাঁড়িয়ে বাবার শুষ্ক মুখটায় চেয়ে রইল সে। কাঠিন্য মোড়ানো দৃষ্টি আজ নম্রতার জোয়ার। বেডে শোয়া পৌরোঢ মানুষটাকে দেখে বুকখানা মোচড় দিল ফের। সৈকত নড়ে উঠলেন সে সময়। নিভু চোখ মেলতেই চট করে সরে এলো স্বার্থ। শনিবার স্বামীর খুব কাছে বসেছেন, ওপাশটায় নিরন্তন ভাইয়ের মাথায় হাত বোলাচ্ছেন ভদ্রলোক। সৈকত চোখ খুলে সবাইকে দেখলো একবার। রেহমুনা জিজ্ঞেস করলেন, এখন কেমন আছেন ভাইজান, ভালো লাগছে একটু? অল্প ঘাড় নাড়ালেন তিনি। ভেজা গলায় ছাপিয়ে তনিমা কিছু বলতে পারছেন না। স্বামীর শীর্ণ হাতটা ধরে কাঁদলেন শুধু। মৃদু হাসলেন সৈকত। রুগ্ন স্বরে বললেন, কেঁদো না তনিমা, আমি ভালো আছি এখন। ইউসা চোখ মুছল অন্যায়। সৈকত হাত বাড়িয়ে ডাকলেন, বোকা মেয়েটা কাঁদছে কেন, আয় দেখি এদিকে আয়। নরম পায়ে এসে দাঁড়ালো সে। সৈকত গাল ছুটে ঠোঁট উল্টে চোখের জল ছেড়ে দিল ফের। আহা, আবার কেন কাঁদে? চাচ্চু তো ভালো আছি এখন। ইউসা নাক টেনে বলল, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম চাচ্চু, তুমি আর এরকম ভয় দেখাবে না আমাদের। আচ্ছা বাবা, দেখাবো না। অয়ন, তোমার মুখ কালো কেন? সবাই এখনো কেমন মনমরা হয়ে থাকলে সবাই এখনো এমন মনমরা হয়ে থাকলে চলবে বলো তো? অয়ন হোস করে শ্বাস ফেললো। বাবা, তুমি নিশ্চয়ই নিজেকে নিয়ে খুব খামখেয়ালি পানা করছো। মায়ের কথা শুনছো না, তাই না? না হলে সুস্থ মানুষ হঠাৎ এমন অসুস্থ হবে কেন? সৈকতের ঠোঁটের ওই অল্প হাসি মুছল না। ভেতর থেকে জেগে ওঠা দীর্ঘশ্বাস মিটিয়ে নিলেন বুক। আর্ত চোখে একবার কেবিনের দরজাটা দেখলেন তিনি। সবাই এলো অথচ স্বার্থ ও এলো না। তারপর হুট করে কপাল গোটালেন ভদ্রলোক। রুমের চারিদিকে ভালো করে দেখলেন। সাইফুল খেয়াল করলেন ব্যাপারটা, জিজ্ঞেস করলেন, কিছু লাগবে ভাইজান? ওই মেয়েটা কোথায় সাইফুল? রেহেমুয়া বললেন, কোন মেয়ে ভাইজান? ওই যে তুষি মেয়েটা, যে আমাকে নিয়ে এলো এখানে। ইউসা বলল, ও তো বাইরে বসে আছে, ডাকো তো। সবাই অবাক হলো, বিভ্রান্ত হয়ে মুখ দেখলো নিজেদের। সৈকত তো তুষির নাম শুনতেও পারে না, ডাকছে কেন তাহলে? ইউসা সময় নিল না। আছি বলে স্বতঃস্ফূর্ত পায়ে ছুটে গেল সে। তুষির ক্লান্ত লাগছে, কতক্ষণ ধরে বসে আছে এখানে, একটু শুতে পারলে ভালো হতো।
পায়ের সাথে পিঠটাও ব্যথা করছে এখন। একা একা তো কোথাও যেতেও পারবে না। উহ, পা ভাঙার এত জ্বালা! মেঝের বুকে চোখ নামিয়ে মেয়েটা ঝিম ধরে রইল। পায়ে হঠাৎ এত ব্যথা করছে কেন? ভ্যান চালানোর সময় তো এমন করেনি। তক্ষুনি একটা দীর্ঘ কালো অবয়ব ভেসে উঠল ফ্লোরে। তড়িৎ মাথা তুলল সে। পর্বতের মতো দেহটা নিয়ে দাঁড়িয়ে আছে স্বার্থ। তুষির চোখ গিয়ে সরাসরি পড়ল মানুষটার নয়নতারার মাঝে। ক্ষুরধার নির্জীব দৃষ্টি দেখেই বাঁকার শিরদাঁড়া সোজা হলো অমনি। স্বার্থ বলল, বাবাকে তুমি ভ্যানে করে এনেছো? মেয়েটা ঘাবড়ে গেল একটু। স্বার্থের চোখ মুখ এত নিরুদ্বেগ, বুঝতে পারলো না কাজটা ভালো না খারাপ করেছে। মিনমিন করে বলল, আসলে কোনো গাড়ি পাচ্ছিলাম না। বাড়ির তো আপনারা বাড়ির গাড়ি তো আপনারা নিয়ে গিয়েছিলেন, তাই আমি মানে। এলোমেলো উত্তর দিয়ে ঠোঁট টিপল তুষি। স্বার্থ কিছু বলবে তখনই দুরন্ত পায়ে হাজির হলো ইউষা। থেমে গেল সে। মেয়েটা প্রফুল্ল স্বরে বলল, তুষি, তোমাকে বড় চাচ্চু ডাকছেন। ও অবাক হয়, কণ্ঠে বিভ্রম। আমাকে? কেন? ঈর্ষার পেছনে মাত্র এসে দাঁড়িয়েছে অয়ন। উত্তর ছুড়ল সে, সেটা বুঝতে হলে তো ভেতরে আসতে হবে। তুষির মুখ কালো হয়ে গেল। পায়ের যা অবস্থা, মাটিতে ছোঁয়াতে পারবে কিনা কে জানে। কিছু বলার আগে হাত ধরে টানলো ঈর্ষা। এসো এসো, তাড়াতাড়ি এসো। স্বার্থ বলল, আস্তে, পা ভাঙা। জিভ কাটলো মেয়েটা। সরি, খুশিতে সব ভুলে গেছি। আমি ধরে নিয়ে যাচ্ছি। তুষি, তুমি আস্তে ধীরে ওঠো। তুষির মনে হচ্ছে ধরলেও কাজ হবে না, পা নড়াতেই পারবে না ও। কিন্তু বলল না ওসব। উঠে দাঁড়ালো চুপচাপ। ঠিক ঘটলো তাই। আঙ্গুল মাটিতে ছোঁয়াতে যেন বাজ পড়লো হাড়ে। বিদ্যুতের মতো স্ফুরণ তুলে কেঁপে উঠল জায়গাটা। ব্যথায় টাল হারিয়ে ঢলে পড়তে নিল তুষি। স্বার্থ হাত বাড়িয়ে ধরতে গেল। তুরন্ত বজ্রের ন্যায় মাঝখানে চলে এলো অয়ন। বলল অপকট, তুমি ছাড়ো ভাইয়া, ওকে আমি দেখছি। তারপর আর কথা নয়। সবার মাঝে হুট করে তুষিকে কোলে তুলল সে। মেয়েটা চমকে গেল, স্তব্ধ হলো। ইউষার মুঠো থেকে তুষির হাতটা ছুটে গেল সাথে। হতবাক বনে বড় ভাইয়ের পানে ফিরে চাইল সে। স্বার্থের কপালে ভাঁজ পড়েছে। তীক্ষ্ণ নিঃশব্দ দৃষ্টি আয়নের চলে যাওয়ার পথে, কিন্তু অয়ন সেসব দেখলই না। তার ধ্যান জ্ঞানের রাজ্যে তুষি আছে যখন, এই মুহূর্তে আর কি চাই। মানুষে পূর্ণ কেবিনে নিশ্চুপ আপাতত। উপস্থিত সবার চোখে মুখের এক পশলা বিভ্রান্তির মাঝে অয়ন সোজা তুষিকে কোলে নিয়ে ঢুকলো। সামনে থাকা এত এত গুরুজন বিন্দুমাত্র প্রভাব ফেলল না স্নায়ুতে। বেডের একদম পাশে যে ছোট্ট টুলটা থাকে, তুষিকে সেখানে এনে বসালো অয়ন। অমনি রেহমুনা কপাল কুঁচকে ফেললেন। কি আশ্চর্য! অয়ন এই মেয়েকে কোলে নিয়েছে কেন? ভদ্রমহিলা এক পল বাকিদের দেখলেন না। উনি ছাড়া ব্যাপারটা নিয়ে কারো তেমন কোনো বিশেষ মাথা ব্যথা নেই। সাইফুল থেকে সৈকত প্রত্যেকে স্বাভাবিক। রেহানুমাও তাই কথা তুলতে গেলেন না। ভাবলেন বোধহয় পায়ে ব্যথা স্বার্থ ধরেনি বলে অয়ন নিয়ে এসেছে। আসুক, ক্ষতি কি? মানুষের উপকার করা তো খারাপ কিছু নয়। অন্যদিকে চিন্তায় ভুগছেন তনিমা। সৈকত হঠাৎ তুষিকে কেন ডাকলো? অন্তত মানুষটার ভেতরে মেয়েটাকে নিয়ে যে কত তিক্ততা জমানো ওনার চেয়ে ভালো কে জানে। তুষির মতিভ্রম তখনও কাটেনি। অয়ন আচমকা এমন করে ছোঁয়ায় মুখশ্রীতে হকচানোর ছাপ স্পষ্ট। ওকে বসিয়ে দিয়ে ছেলেটা সোজা হয়ে দাঁড়ালো। কেবিনের এ মাথা হতে ও মাথায় বইতে থাকা হাওয়ায় নিশ্চুপতার মাঝে কতগুলো নিঃশ্বাসের শব্দ ছাড়া এখানে তেমন কিছু নেই। তুষির প্রশ্নবিদ্ধ চাউনি যখন অয়নের ফর্সা মুখে, তক্ষুনি মাথায় একটা কোমল হাত পড়ল। মেয়েটা ঘাড় ফেরালো চকিতে। সৈকত মাথায় হাত রাখা হাতটা চুলে বোলালেন। বড় নিবিড় এই ছোঁয়ার চমকে গেল তুষি। দৃষ্টিতে অবিশ্বাস নিয়ে হাঁ করে ফেললো। এক পল হাতটা দেখলো, এক পল সৈকতের রুগ্ন মুখ। কেমন জলের মতো নরম লোকটার দৃষ্টি। বহুদিনের জমানো রাগ ক্ষোভ সব যেন মোম হয়ে গলছে। শুধু তুষি একা বিস্ময়ে তখন কেবিনের প্রতিটা মানুষের মাঝে। তনিমা ঠোঁট ফাঁকা করে ফেলেছেন। তাজ্জব চোখ মেলে দেখছেন স্বামীকে। রেহনুমাও থেকে সাইফুলও একই রকম স্তম্ভিত বিহব্বল। সৈকত ভেজা গলায় বললেন, তুই না থাকলে আজ হয়তো বাঁচতাম না রে মা। একটা মৃত্যুর পথে রওনা করা মানুষকে কেমন আল্লাহর দূত হয়ে এসে বাঁচিয়ে দিলি। খুব ঋণী করে ফেললি আমায়, খুব ঋণী। তুষির শব্দভাণ্ডার ফুরিয়ে গেল। ভুলে বসলো চোখের পাতা ফেলার কথা। রেহমুনার পর এই বাড়িতে ওর সাথে রুক্ষ ছিলেন সৈকত। দেখলেই নাক কুচকো তাকাতেন। নাচ নাক কুঁচকে তাকানো কিংবা বিরক্ত চিত্রে মুখ ঘুরিয়ে রাখা, কখনো সামনে পড়লে কর্কশ্বরে কিছু একটা বলা, এসব তো তুষির কাছে কোনোদিনই ডাল ভাত কদিনেই ডাল ভাতের মতো হয়ে গেছে। অথচ আজকের এই মানুষটা বা এই স্বর ও মেলাতেই পারলো না। মেয়েটার চোখে মুখে ফ্যাল ফেলে বিস্ময় মেখে চেয়ে রইল শুধু। সৈকত ফোঁস করে শ্বাস ফেলে বললেন, এতদিন বস্তির মেয়ে বলে বলে তোকে অপমান করতাম, অথচ দেখ
জীবন বাঁচানোর বেলায় বস্তির মেয়েটা এগিয়ে এলো। এলো তো এলো, নিজের পায়ের কথাও ভাবলো না। আচ্ছা, এত উদার মন, এত পরিষ্কার মন মানসিকতা কোথায় পেলি তুই? এই যুগে এসেও এসব কারো থাকে? রেহনুমা চোখ ঝাপটালেন দু একবার। স্বার্থ জানিয়েছিলেন সৈকত অসুস্থ হয়ে পড়েছেন, তুষি ওনাকে নিয়ে হাসপাতালে এসেছে। এর বেশি কিছু ওনার জানা নেই, কিন্তু তাতেই ভাইজান এত গদগদ হয়ে কথা বলছে, মাথায় হাত বুলাচ্ছে কেন? প্রশ্নটা বেশিক্ষণ মনে চেপে রাখা গেল না, করেই ফেললেন রমণী। ভাইজান কি হয়েছিল একটু বলবেন? না মানে আমাদের মফিজ ভাই তেমন কিছু বলেননি। উনি স্বার্থকে ফোনে বললেন আপনি হাসপাতালে। সেটা শুনেই সবাই গোরস্থান থেকে সোজা এখানে ছুটে এলাম। মেয়েটা কি করেছে বলুন তো, কি করেছে? ওর ভাঙা পা, হাঁটাচলা বন্ধ। ওই অবস্থায় ও একা আমাকে হাসপাতালে আনলো। এটুকুই কি ওর করার মধ্যে অনেক কিছু নয়? জি মানে সেটা তো অবশ্যই। আসলে আমি একটু ঘটনাটা জানতে চাচ্ছিলাম আর কি। এছাড়া তেমন কিছু না। সৈকত একটু চুপ থেকে বললেন, বারান্দায় বসেছিলাম, হুট করে বুকে এত ব্যথা উঠলো, ঘরে দেখলাম পানি নেই। ভাবলাম নিচে গিয়ে খেয়ে আসি, কিন্তু সিঁড়ি বেয়ে নামতে নামতে ব্যথাটা খুব বাড়লো। হাতে জগ নিতেই এমন করে কেঁপে উঠলো সবকিছু, শ্বাস আটকে আসার জগটায় হাত খসে মাটিতে পড়ে যায়। চোখের সামনে নেমে আসা অন্ধকারে শুধু দেখলাম একটা মেয়ে ভাঙা পাটা নিয়ে কিভাবে খোঁড়াতে খোঁড়াতে ছুটছে আমার জন্য। তারপর থামলেন সৈকত, ফের তাকালেন তুষির পানে, মৃদু হেসে বললেন, আল্লাহ তোর ভালো করুক মা, খুব সুখী হ তুই। তুষি চুপ করে রইল, তার হতবাক চাউনি এখনো ভদ্রলোকের উপর। আবার বললেন তিনি, এই কৃতজ্ঞতাটুকু থেকে আমি তোকে একটা উপহার দিতে চাই। বল মা তোর কি চাই? যা চাইবি আজ তোকে তাই দেব। তুষি ঢোক গিলল, বারবার চোখ তুলে স্বীয় মাথায় ভদ্রলোকের হাতটাকে দেখছে সে। মেয়েটা জন্মের পর বাবা দেখেনি। বাবারা কেমন হয়, কিভাবে কথা বলে, কি বলে ডাকে, সেই অভিজ্ঞতা তার শূন্যের কোঠায়। সেখানে মাথায় এভাবে কেউ হাত বুলিয়েছে কখনো? তুষির বুকের ভেতরটা টলমল করে উঠল। হুট করে শূন্য মেয়েটার নিজেকে মনে হলো পূর্ণ, খুব পরিপূর্ণ। সৈকত তাগিদ দিলেন, কি হলো বল, কি চাই তোর? তুষি কথা বলতে চাইছে, অথচ গলবিলে প্রখর চাপের দরুন বের হচ্ছে না ওসব। বুকের কোথাও তপ্ত লাভার মতো গোল হয়ে ঘুরছে কিছু একটা, অথচ ভেতরের এত উত্তলতা মেয়েটা বুঝতেই দিল না। স্বভাব সুলভ একই রকম বলল, কি চাইবো? আল্লাহ আপনাকে সুস্থ করেছেন তাতেই হবে। সৈকত জেদ ধরলেন, ওর হাতটা আঁকড়ে ধরে বললেন, না, কিছু একটা অন্তত তোকে নিতেই হবে। যা মনে আসে তাই চা, দেওয়ার দায়িত্ব তো আমার, তাই না? রেহমরা ফুস করে শ্বাস ফেললেন। ভাইজান বলে তো দিলেন যা চাইবে তাই দিবেন। এখন মেয়েটা যদি বাড়ি থেকে চলে যেতে চায়, স্বার্থ কি তা দেবে? তখন কি হবে? কথা রাখতে গিয়ে ছেলের সঙ্গে আবার ভাইজানের একটা দ্বন্দ্ব বাধ। এরপর কিছুটা সময় কাটলো, সবার দৃষ্টি তুষির চেহারায় বন্দি। সৈকত উত্তর জানতে চাইছেন, অথচ মেয়েটা চোখের পাতা ফেললো না। মুখের চামড়াও সরলো না একটু। কেমন জ্বরের ন্যায় ঠোঁট নেড়ে বলল, আপনাকে বাবা ডাকতে দিবেন? কথাটায় কি ছিল জানা নেই, তবে শান্ত পরিবেশে যেন দুম করে পড়লো কিছু একটা। হত বিহ্বলতায় প্রত্যেকে হোঁচট খেলো একচোট। মোটা ভুরুজোড়া কুঁচকে ফেললো অয়ন। সৈকত আশ্চর্য বনে স্ত্রীর পানে চাইলেন, হাসছেন তামিমা। তনিমা। ভদ্রলোক বিমুখ আওড়ালেন, আর কিছু চাই না। দুপাশে মাথা নাড়ল। মৃগনয়নের কঠোর দুটো শুষ্কতার, অথচ কথা বলতে গিয়ে কণ্ঠ ভিজে গেল। না, আমার শুধু একটা বাবা চাই, যে বাবা আপনার মতো করে আমার মাথায় হাত রাখবে, আপনার মতো করে আমাকে মা বলে ডাকবে, আর কিচ্ছু না। সৈকতের মন জুড়িয়ে গেল। এক ফালি শীতলতায় ছেয়ে এলো দৃষ্টি। ওনার তো নিজের মেয়ে নেই। বাড়িতে মেয়ে বলতে ইউসাই শুধু, তাও সে চাচারও তো ধারে কাছে আসে না। হাসলেন তিনি, বললেন, আচ্ছা বেশ ডাকিস। তুষি এই এতক্ষণে হাসলো, শুকিয়ে আসা নদীতে হুট করে জোয়ার আসার মতো আনন্দের হাসি। বুক ফুলিয়ে ভীষণ সুখের শ্বাস টানলো সাথে। তনিমা এগিয়ে এলেন, দাঁড়ালেন ওর পাশে। মেঘি অভিমান নিয়ে বললেন, তুমি তো এতদিনে আমাকে একবারও মা বলে ডাকতে চাইলে না, অথচ আজ উনি একটু মাথায় হাত রাখতে বাবা বানিয়ে ফেললে। তুষির কণ্ঠে বিব্রত ভাব। আপনারা এত উঁচু মাপের মানুষ, আমার কি এই যোগ্যতা আছে আপনাদের সাথে সম্পর্ক পাতবো? আজ যে কি হয়েছে বুঝতে পারছি না। বোধহয় জন্মের পর বাবার মতো কোনো পুরুষ মানুষ আমাকে এমন করে ডাকেনি তাই। তনিমা বললেন, থাক থাক বাবা, এত ব্যাখ্যা দিতে হবে না, আমি তো মজা করছিলাম। তারপর ওর গাল ছুঁয়ে বললেন, তুমি একদম আলাদা তুষি, ভীষণ আলাদা। তাই হয়তো তোমাকে প্রথম থেকে আমার এত ভালো লাগতো। আজ তো বাড়ির প্রত্যেকে বুঝলো তুমি কেমন। এখন শুধু আমার ছেলেটা বুঝলেই হয়। শেষটুকু মনে মনে বললেন তিনি। অয়ন আর চোখে তুষিকেই দেখছিল। মায়ের কথায় মাথা নুইয়ে হাসলো সে। সত্যি, মেয়েটা আলাদা, বিশেষ খুব।
এত বিশেষ হওয়া হয়তো উচিত হয়নি ওর। এই যে অয়ন একটু একটু করে মুগ্ধতায় মরবে, এসব থেকে ওকে বাঁচানোর দায় কে নেবে এখন? সে সময় কেবিনের ভেতর এসে দাঁড়ালো ইউষা। তার চোখ স্বার্থের দিকে। মানুষটা কেবিনে ঢুকছে না, বাইরে দাঁড়িয়ে কথা বলছে ফোনে। ইউষা এতটা সময় বোঝানোর চেষ্টা করছিল ভাইয়ের মনে কি চলছে, কিন্তু না, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা। ও কিচ্ছু বুঝতে পারেনি। ওর সাথে একটা কথাও বলেনি স্বার্থ। ও ভাইয়া এত শক্ত কেন? চোখের সামনে থেকে ওনার বউকে অয়ন ভাই তুলে নিয়ে এলেন, তাও একটা টাটু নেই। ইউসা ফোঁস করে শ্বাস ফেলে অয়নের দিকে চাইলো। ছেলেটার দাড়ি ভর্তি চিবুকের এক পাশে দেখা গেল গাল ভরে হাসলো সে। অয়ন ভাই কত উপকারী, কত ভালো মানুষ, কারো কষ্ট দেখতেই পারেন না। আর মনটা ঠিক কাগজের মতো ধবধবে সাদা। এই যে তুষিকেও আরো বড় মা ছাড়া বাকি সবাই দূরছাড় করে, মেজভাই অব্দি পছন্দ করেন না। সেখানে অয়ন ভাইয়ের একটু অহংকারও নেই। তুষির পায়ে ব্যথা বলে কি সুন্দর গিয়ে কোলে তুলে ফেললো। না রে ইউষা, তুই একদম খাঁটি স্বর্ণ বেছে নিয়েছিস। এখন শুধু এই স্বর্ণ তোর শরীর ছাপিয়ে মনেরও অলংকার হলে হয়। এতক্ষণে মুখ খুললেন সাইফুল, বললেন, ভাইজান তুমি বিশ্রাম নাও বুঝলে, আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসি, কবে কি ছাড়বে শুনতে হবে তো। ভদ্রলোক যেতে নিলে থামালেন ওই ইউষা, বলল, লাগবে না আব্বু, মেজো ভাইয়া কথা বলে এসেছে, আজকের রাতটা চাঁদচুকে হাসপাতালেই থাকতে হবে। সাইফুল মাথা নাড়লেও অবাক হলেন সৈকত। ও, স্বার্থ এসেছে ও? অয়ন বলল, হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে আসবে না তাই না? এত সময়ের হাস্যোজ্জ্বল অননগুলোয় কালো মেঘ নামলো। কেউ কোনো উত্তর দিতে পারলো না। প্রসঙ্গ কাটাতে তনিমা বলে, ইয়ে অয়ন, তুই একটা ডাক্তারের ব্যবস্থা কর তো। এই হাসপাতালে ভালো অর্থোপেডিক্সকে আছে দেখ। তুষির পা দেখেছিস, ফুলে তো একদম যা তা অবস্থা। অয়ন ঘাড় নাড়লো। একবার তুষিকে দেখে বেরিয়ে এলো বাইরে, কয়েক কদম এগিয়ে পেছনে শব্দ পেল পায়ের, ততস্থ ফিরল সে। অমনি থমকে দাঁড়ালো ইউষা, একটা চোর ভাব করে গুটিয়ে ফেললো শরীর। অয়ন কপাল কুঁচকে বলল, তুই কোথায় যাচ্ছিস? মেয়েটার মিনসে জবাব, ইয়ে মানে তোমার সাথে। কেন? ঈশার কণ্ঠ আরো ছোট হয়ে এলো, আমতা আমতা করে বলল, যদি হারিয়ে যাও, আসলে এত বড় হাসপাতাল তো তাই আর কি। অয়ন তবদা খায়, তাজ্জব হয়, পরপর হাসে মাথা নেড়ে বলে, এখানে আমি কতবার এসেছি তুই জানিস, আসতে হবে না, যা। ফের ঘুরে হাঁটা ধরলো সে, কিন্তু ইউষা গেল না। একই রকম এগুলো তার পেছনে। অয়ন আবার দাঁড়ালো, ফিরে চেয়ে বলল, কি হলো? তোকে না যেতে বললাম? ইউষা কিছু বলল না। তার কাছে দেওয়ার মতো উত্তর নেই। ঠোঁট উল্টে মাথা নোয়াতেই দীর্ঘশ্বাস ফেলল অয়ন। বিফল কণ্ঠে বলল, আচ্ছা আয়। মেয়েটা খুশি হয়ে যায়, ফুরফুরে হওয়ার ন্যায় হাসে। দুরন্ত কদমে এসে দাঁড়ায় পাশাপাশি। ঠোঁট জোড়ায় সূর্যের মতো উজ্জ্বল হাসিটা দেখে মুচকি হাসলো অয়ন। কথা না বাড়িয়ে সামনে এগোলো, একই সাথে পা মেলায় ইউষা। কেবিন পেরিয়ে করিডোরে আসতে একটা বড় জটলা পড়লো সামনে। কোনো এক মৃত রোগীর লাশ নিয়ে বিদায় নিচ্ছেন পরিবার। অত অত মানুষ দেখেই সহসা ইউষার হাতটা চেপে ধরল অয়ন। মেয়েটা চমকে যায়, মুখ তুলে বিমুখ চোখে। অয়নের দৃষ্টি ব্যস্ত, চারপাশ দেখতে দেখতে বলল, এত ভিড়, হাত ছাড়িস না, সাথে সাথে থাক। ইউষা হুহা করলো না, শুধু বুঝলো হিমালয় থেকে তুলতুলে শীতের মতো কিছু একটা ছুটে এসে হামলা করেছে বুকে। হাতটা দেখলো সে, একবার দুবার বারবার। অয়ন ওর চেয়ে ফর্সা। ইউষার উজ্জ্বল ফর্সা কবজিতে সেই গৌর রং বড্ড কড়কড়ে লাগছে। মেয়েটা লাজুক হাসে, আদুরে বিড়ালের মতো হাঁটে আস্তে ধীরে। মনে মনে ভাবে, আপনার হাত আমি ছাড়বো আয়ন ভাই? এ জন্মে তা সম্ভব কখনো? যদি কোনোদিন এমন হয় যে আপনি আমাকে ছাড়তে চাইছেন, তাও এই ইউষা আপনাকে ছাড়বে না। সৈকত মোটামুটি সুস্থ, উঠে বসতে পারলেও বুকে এই মুহূর্তে প্রেসার দেওয়া নিষেধ। পরিবারের সবাইকে চিকিৎসক কড়া করে বলে দিয়েছেন, কিছুতেই ওনাকে উত্তেজিত করা যাবে না। আজকের রাতটা হাসপাতালেই থাকার কথা ওনার, সেজন্য বাকিদের বাড়ি পাঠিয়ে তনিমা থেকে গেলেন সাথে। এদিকে তুষিকে একজন ভালো ডাক্তার দেখানো হয়েছে। মেয়েটার পায়ের অবস্থা দুরূহ। একবারে সপ্তাহখানেক পুরো বেড রেস্টের আজ্ঞা দিয়েছেন চিকিৎসক। তবে তুষির কদর বাড়িতে একটু বেড়েছে আজ। মুখে কিছু না বললেও রেহনুমা আগের মতো খেই খেই করছেন না। নিয়ম করে খড়ি ধরে খাবার দাবার ঘরে পাঠিয়ে দিচ্ছেন। ইউষা এ ঘরে এতবার এলো, আজ একবারও ধমকাননি তিনি। তবে তুষির মন ভালো অন্য কারণে। এবারের সবচেয়ে বয়স্ক মানুষ হলেন জয়নব, বলতে গেলে সৈয়দ পরিবারের সবার মাথার উপর একমাত্র ছাতা। সেই যে তুষির বিয়ের দিন এখানে এসে ঢুকলো, তখন জয়নব যেটুকু কথা বললেন, তারপর আর ওদের কোনো কথা হয়নি। পৌররা সহজে সিঁড়ি দিয়ে উঠানামা করেন না, তবে আজ ছেলের চিন্তায় ঘরে বসে থাকতে পারেননি। খোঁজ পেতে নিচে নেমে এলেন। অয়ন যখন বলল সবটা, দুহাত ভরে তুষিকে দোয়া করেছেন তিনি। ঠোঁট বাড়িয়ে চুমুর খেয়েছেন কপালে। তুষির তখন হৃদয় ভরে গিয়েছিল, সাথে খুব করে মনে পড়ল দাদিকে। কতদিন ওই চেনা মুখটা দেখেনি।
আচ্ছা, সার্থকে যদি একবার বলে দাদির সাথে দেখা করার কথা, বিটকেলটা কি শুনবে? ও না হয় শুধু একবার দূর থেকে দেখতো, ধারে কাছেও যাবে না, পালাবেও না কোথাও। বলে দেখবে একবার। পরপর ভাবলো, না থাক, বলে লাভ নেই। বিটকেলটা মুখের উপর মানা করবে, এ তো জানা কথাই। তুষি পাশে রাখা ফোনের দিকে চাইলো। একটা আঙ্গুল ছোঁয়াতে স্ক্রিনে ভেসে উঠলো ইউষার ছবি। মেয়েটা এত সুন্দর, ফাঁপা গালজোড়া, রোদে দুলতে থাকা সর্ষে ফুলের মতো মনোরম। ছবিটা দেখে মৃদু হাসলো তুষি। স্ক্রিনের একদম উপরে ছোট ফন্টে লেখা সময়টায় দৃষ্টি ফেললো। তারপর 1টা বাজে প্রায়। অনেক রাত হয়েছে। ইউষার কাল ক্লাস টেস্ট আছে। সকালে উঠে সময় পাবে না বলে আগে ভাগে খাতাপত্র গুছিয়ে রাখতে গিয়েছে। তুষির ঘুম পাচ্ছে। হাই তুলে শুতে যাবে, দরজায় টোকা পড়লো অমনি। চকিতে ফিরলে চাইলো সে। ঠোঁটে সুমিষ্টি হাসি রেখে দাঁড়িয়ে আয়ন। ও তাকাতেই প্রশ্ন করলো ভুরু নাচিয়ে, আসবো? তুষি নড়ে চড়ে বসে, কণ্ঠ উদ্বেগ। আপনার বাড়ি আর আমার কাছে অনুমতি নিচ্ছেন? আসুন আসুন। অয়নের 2 হাত দিয়ে বই ভর্তি। সব সময় ভিতরে এলো, বলল বেশ চমৎকার করে, বাড়ি আমাদের কিন্তু রুমটা তোমার, আর অনুমতি সেজন্য নেওয়া। ইটস অ্যাবাউট মাই পোলাইটনেস। তুষি ওসব শুনলো না। তার নজর অয়নের হাতের দিকে। জিজ্ঞেস করলো, এগুলো কিসের বই? উপন্যাসে, তোমার পছন্দের লেখকের। দিতে এলাম তোমাকে। তুষি মুখ কালো করে বলল, কিন্তু আমি তো পড়তে। মাঝপথে থামালো আয়ন, বলল, চিন্তা নেই, আপাতত ইউসব পড়ে পড়ে শোনাবে। আমার ক্যাম্পেইন শোষক, এরপর না হয় আমি পড়ে শোনাবো। এখন যেহেতু তোমার হাঁটাহাঁটি একদম বন্ধ, তাই সময় কাটাতে কাজে লাগবে এসব, সেজন্য দিয়ে যাওয়া। তুষি খুব খুশি হলো। চকচক করে উঠলো চোখ মুখের ধার। প্রফুল্লিত চিত্রে বলল, মাই প্লেজার, মাই প্লেজার। 2 সেকেন্ড ভুরু কুচকে রেখে শব্দ করে হেসে ফেলল অয়ন, কিন্তু ভুলটা শুধরে দিল না আজ। ঘাড় নেড়ে বলল, মিঠু, আসি, গুড নাইট। তুষি মাথা ঝাঁকায়। তার চেহারায় জলজল করছে আনন্দ। বইগুলো টেবিলে রাখলো অয়ন। ওকে বের হতে দেখে শুয়ে পড়ল তুষি। তার চোখে ছটফট করছে ঘুম, অথচ কপা গিয়ে থামলো অয়ন। ঘাড় করে পিছু ফিরে মেয়েটাকে দেখলো এক পল। জোরালো এক নিঃশ্বাস বুক দমিয়ে ঘর ছাড়লো সে। তারপর কিছু সময় কাটলো। ঈর্ষা এখনো আসেনি। ঘরের আলোটাও জ্বলছে। তুষির সদ্য জেগে বসা ভারী ঘুম ছোটাতে দরজায় টোকা পড়লো ফের। একবার দুবার করে বেশ কবার কড়া নাড়লো কেউ একজন। নিদ্রিত মেয়েটা বিরক্ত হলো। মসৃণ ভুরুজোড়া বেঁকে এলো একটু। থেমে থেমে বলল, বই নিয়ে পরে আসুন না অয়ন ভাই, এখন ঘুমাই। চৌখাটে দাঁড়ানো স্বার্থের সজাগ চোখ দপ করে উঠল। খুব দ্রুত ছুটে আসা বাতাস যেন কোনো জ্বলন্ত নিভু মোমের পাশে কাটিয়ে যায়, ঠিক তেমন দেখালো মণিজোড়া। অয়ন ভাই। শব্দ দুটো ও পরিষ্কার শুনতে পেয়েছে, কিন্তু এই মেয়ে ঘুমের মধ্যে ওর নাম বলছে, আশ্চর্য। সূক্ষ্ম চাহনির পরিধিটা পরপরই স্বাভাবিক করলো সার্থ। বলেছে বলেছে, ওর কি? মুহূর্তের বরাবরের ন্যায় চিবুক কঠিন করলো সে। পুরো গলায় খ্যাকারি দিতে ঘুম উবে গেল তুষির। চট করে চোখ মেলে চাইলো। চাউনি জোড়া তীরের মতো সোজা গিয়ে বিঁধল লম্বা সেই দীর্ঘ মানব পানে। স্বার্থ। অমনি তড়াক করে উঠতে চাইলো তুষি। গোড়ালিতে টান পড়লো, ব্যথা পেল। কুঁচকে ফেললো নাক মুখ। অথচ একটুখানি শব্দ জিভ খসে বাইরে এলো না। স্বার্থ বুঝেছে ঠিকই, তবে উদ্বেগ দেখায়নি এবার। ফোঁস করে শ্বাস ফেললো শুধু। এগিয়ে এলো ধীর পায়ে। মেঝের বুকে ফেলে আসা তার এক একটি কদমের পুরোটা সময় একযোগে চেয়ে রইল তুষি। স্বার্থের পরনের ট্রাউজার, আঁটোসাঁটো টি শার্ট, হাত বেরিয়ে আছে বাপু। অথচ তুষির মানসপটে ভেসে উঠল ভিন্ন কোনো কিছু। চোখের সামনে সাপেট পাঞ্জাবি টুপি পরা এক সতনো মানুষ। নিটোল অষ্টপুটে ধারালো স্বচ্ছ হাসি মেখে এগিয়ে আসছে সে। 1 পা 2 পা করতে করতে এসে থামছে তুষির সামনে। বেহালার ন্যায় মধুর সুরে ডাকছে, এই চোর। তুষি ছলকে উঠল। ছিটকে এলো বাস্তবতায়। হকচকিয়ে তাকালো ভালো করে। কোথায় পাঞ্জাবি, কোথায় হাসি। স্বার্থ কটমট করে চেয়ে তার দিকে। অমন তিতিবিরক্ত কানে খাটো, কতবার ডাকতে হয়। তুষি উত্তর দেয় না, চুপচাপ মাথা নুইয়ে নেয়। ধ্যাত, দিয়েছে ওর কল্পনার দফা রফা করে। অনীহায় আওড়ালো, আমি চোর নই। তুমি যে কি সেটা আমার চেয়ে ভালো কে জানে। তুষি তর্কে গেল না। গাল ফোলালো শিশুর ন্যায়। স্বার্থ একটা কাগজের মতো কিছু রাখলো ওর সামনে। ফ্যানের বাতাসে উড়ে যেতে ধরলে ততস্থ পাতাটা চেপে ধরলো তুষি। প্রশ্ন করলো মাথা তুলে, এটা কি? ফর্ম। কিসের ফর্ম? স্বার্থ চোখ বুজে রাগ ঝাড়লো। বিতিস্পৃহ আওড়ালো, ফর্ম নয়, ফর্ম। স্কুল অ্যাডমিশন ফর্ম। তুষি বোকার মতো চেয়ে রইল। তাও বলল, ইউষাকে তো সেদিন বলেছিলে পড়াশোনা করার খুব ইচ্ছে, তাই এখানকার একটা স্কুলে তোমার ভর্তির ব্যবস্থা করেছি। মেয়েটা বিমূঢ় হলো, থমকে গেল। হতবুদ্ধি বনে রইল কিছু সময়। সেদিন ইউষাকে বলা কথাটা উনি শুনতে পেয়েছিলেন।
শুনে আবার ওর পড়ার ব্যবস্থাও করেছে। এই হতবাক চাহনিতে স্বার্থ বিব্রত হয়, মতো করে থমথম করে বলে, এমন হাঁ করে থাকার কি আছে? নড়ে উঠল তুষি, চোখ নামালো চটপট। সে বলল, ফর্মে তোমার সই লাগবে, বাকি সব আমি ফিল আপ করে দিয়েছি। ও, তোমার বার্থডে ডেট কবে? তুষির চট করে মনে পড়লো না, ভাবলো একটু, তারপর বলল, এ মাসের 28 তারিখ। অমনি চোখ ছোট করে ফেললো স্বার্থ, ঠোঁট কামড়ে ভাবলো কিছু একটা, কিন্তু বলল না ওসব। হুমকি ছুড়ল গম্ভীর স্বরে, সই কর। সাথে একটা কলম বাড়িয়ে দিল সামনে। তুষি হাতে নিলেও চুপ করে থাকে। আঙ্গুল নড়ছে না দেখে জিজ্ঞেস করলো, স্বার্থ কোনো সমস্যা? মিনমিন করে জবাব দিল, না মানে আসলে আমি পড়তে চাই না। স্বার্থ ভুরু কুটালো, তাজ্জব মনে বলল, চাও না? চাও না মানে? এই যে সেদিন বললে পড়ার খুব ইচ্ছে, সেসব শুনেই তো আমি ব্যবস্থা করতে গিয়েছিলাম, আর এখন দুম করে বলে দিলে পড়তে চাও না? তুমি জানো এসব প্রতিষ্ঠানে বার্থ সার্টিফিকেট ছাড়া কাউকে ভর্তি করানো ঠিক কতটা ঝামেলার? এই প্রথমবার নিজের পাওয়ারের অপব্যবহার করে সেটা করতে হয়েছে আমাকে, তাও শুধু তোমার জন্য। তাহলে পড়বে না কেন? পড়তে ভালো লাগে না? কেন, শুধু চুরি করতে ভালো লাগে সারাদিন? ওর পকেট কেটে বেড়াবে, অন্যের কষ্ট করে রোজগার করা টাকা নিয়ে পালাবে, এসবে খুব আনন্দ হয় তাই না? কখনো ভেবেছো যে টাকাটা তুমি চুরি করে নিতে, সেটা দিয়ে একটা মানুষের পুরো সংসার চলতে পারে, কিংবা টাকাটা ওই মানুষের সারা মাসের বেতন হতে পারে? আদৌ ভাবো এসব? তো সে আর্ত চোখে চেয়ে রইল কিছু পল, পরপর চিবুক নামিয়ে আনলো বুকে, নিভু স্বরে বলল, আমি কি ওই জন্য বলেছি নাকি? আমি তো অন্য কারণে বললাম। তারপর একটু দম নিল সে, থেমে থেমে বলল, পড়ার ইচ্ছে তো আমার আছেই, তখনও ছিল, এখনো আছে, কিন্তু সবকিছু তো একটা সময় আছে তাই না? এখন আমি কত বড় হয়ে গেছি, ভেরি বিগ সাইজ। এখন কি ওসব স্কুল আমাকে মানায়? ওই ছোট ছোট ছেলে মেয়ের সাথে গিয়ে এক ব্রেঞ্চে বসলে মানুষ হাসবে না? ইস, আমাকে সার্কাসে জোগাড় লাগবে পুরো। কথায় দাড়ি দিতেই কোষে ধমক ছুড়ল স্বার্থ, চুপ। হকচকিয়ে মাথা তুলল টুসি, ভোরকে বলল, ধমকাচ্ছেন কেন? কি করেছি? স্বার্থ দাঁত মুখ খিচে বলল, শুধু তো ধমকাচ্ছি, ইচ্ছে করছে এই মুহূর্তে তোমাকে 14 শিকের ভেতরে ভরে দিয়ে আসতে। চুরির হাত পাকা হলে কি হবে? মাথায় গোবর ছাড়া কিচ্ছু নেই। এসব উদ্ভট কথা কোথায় শিখেছো তুমি? আর মানুষের হাসাহাসি নিয়ে আজকাল চোরেরাও ভাবছে, বাহ, ইমপ্রেসিভ। তুষির মাথার তালু জ্বলছে, স্বার্থের ফুলতে থাকা নাকের পাটা ডগায় আচ্ছা করে একটা ঘা দিতে পারলে বেশ ভালো লাগতো। শুধু চোর আর চোর। কেন রে, একটু সুন্দর করে টুসি ডাকতে পারিস না? মুখ নামটা মুখে নিলে কি তোর ওই পাতলা ঠোঁট ধসে পড়ে যাবে? ছাগল মার্কা পুলিশ একটা। মেয়ের ধ্যান ছুটলো স্বার্থের পরের কথায়। এতক্ষণের হম্বিতম্বি করা স্বর নেমেছে এবার, বলল, বেশ, তোমাকে এত চিন্তা করতে হবে না, এটা অন্য সব স্কুলের মতো নয়। এখানে তোমার মতো একজন নয়, শয়ে শয়ে মানুষ পড়তে আসে, যারা বিভিন্ন পরিস্থিতিতে সময় মতো পড়াশোনা করতে পারেনি। এই স্কুল কেবল তাদের জন্য। আমি নিশ্চয় জেনে বুঝে এমন কিছু করব না যাতে তুমি বিড়ম্বনায় পড়ো। শেষ কথাটা তুষির হৃদয় ছুঁয়ে গেল। কথা তো নয়, যেন বুকের বাঁ পাশ নিশানা করে ছুঁড়ে দেওয়া গুলি এফোর ওপর করে কেমন ছুটে গেল দেখো। তার বিমুগ্ধ নয়নতারা স্পষ্ট চোখে চাইলো স্বার্থ, অথচ নির্জীব দৃষ্টিতে একটুও বদল এলো না। রোবটের মতো বলে গেল, লিসেন তুষি, পড়াশোনা মানে শুধুমাত্র বই পড়া নয়। এর মানে অনেক গভীর, ভীষণ ভারী। তুমি প্রতিদিন নতুন কিছু শিখবে, জানবে, দেখবে। এই জানা শেখার বয়স একজন মানুষের সারা জীবন থাকে। সবসময় মনে রাখবে, গাছ যত বড়ই হোক, ডালে পান আনতে নতুন পাতা গজাতেই হয়। পড়াশোনা ঠিক সেরকম একটা ব্যাপার। আর তোমার তো অস্বস্তি হওয়ার কথা নয়, বরং তোমার গর্ব করা উচিত। কারণ তুমি নিজের জন্য কিছু করতে যাচ্ছ, জিততে চাইছো ভালো কিছু। আর যে শিখতে চায় সে কখনো হারে না। বইয়ের পাতায় কিন্তু তোমার বয়স লেখা থাকবে না, এখানে শুধু আগ্রহের জায়গায় থাকবে। সাথে লেখা থাকবে তুমি কতটা জানলে, কতটা শিখলে, তোমার সেই অ্যাচিভমেন্টটুকু। কথা শেষ করে স্বার্থ থামলো। নিঃশব্দে বসে থাকা তুষি তখনও হা করে চেয়ে, দুচোখ ছাপানো মুগ্ধতা তার। প্রথমবার স্বার্থ ওকে তুষি বলে ডাকলো। এত চমৎকার করে এই নাম আগে কেউ উচ্চারণ করেনি তো। এই যে কেমন ছন্দের মতো কানের পাশে বাজছে, যেন বারবার ডাকছে স্বার্থ, তুষি তুষি তুষি। স্বার্থ তুড়ি বাজাতেই নড়ে উঠল মেয়েটা, ব্যস্ত সোজা হয়ে বসলো। মানুষটা তর্জন দিল গম্ভীর গলায়, ফর্মটা কাল সকালে এসে নিয়ে যাব, সই করে রেখো। আর হ্যাঁ, স্কুলে প্রতিদিন যেতে হয় না, শুধু গিয়ে গিয়ে এক্সাম দিলেই চলবে। তবে কাল একবার তোমাকে যেতে হবে ওখানে, আরো কিছু ফর্মালিটিস আছে সেসবের জন্য। তুষি মুখ খুললো, বলতে গেল, আমার পা
শব্দবাক্য কেড়ে নিল সে, বলল, সেটা আমার মাথায় আছে, গাড়িতে যাবে গাড়িতে আসবে, আর সাথে আমি থাকবো, চিন্তা নেই। এরপর তুষি আর বলার কিছু রইল না, কিংবা হয়তো আছে, এই মুহূর্তে জিভ হাতিয়ে শব্দ খুঁজে পাচ্ছে না। কিছু বিস্ময়ের তাণ্ডবে এখনো মেয়েটা ধাতস্থ হতে পারেনি। একদিনেই ওর সাথে এত ভালো ভালো ঘটনা ঘটছে কেন? স্বার্থ চলে যেতে এক পা বাড়ালো, থামলো, হঠাৎ ফিরে ডাকলো, শোনো। তুষি মুখ তুলে চাইলো, জি। স্বার্থ কিছু বলতে চাইলো, চোখে মুখে স্পষ্ট সেই ছাপ, অথচ সেকেন্ড কয়েক থমকে থেকে বলল, কিছু না। তুষি কপাল কুঁচকায়, ও আশায় ছিল কিছু অন্তত বলবে বিটকেলটা। এই যে সৈকতের ব্যাপার নিয়ে বাড়ি শুদ্ধ সবাই ওকে এত ভালোবাসলো, দোয়া করলো, শুধু এই একজনের মুখ থেকে তুষি এখনো টু শব্দ শোনেনি। মেয়েটার হতাশা হ্রাসের দায় স্বার্থের নেই। সামনে ফিরে বুক ফিলিয়ে দম ফেললো সে, বিড়বিড় করলো মনে মনে, থ্যাংক ইউ, চলবে।